আমরা একটু আজকে মনোযোগী হব, কারণ আজকে সেশনটা একটু কঠিন। আমরা প্রপোজালের অংশে বিস্তারিত আলোচনা আমরা করেছি এবং আমরা প্র্যাকটিস করেছি। আজকে আসলে প্রপোজালের জিস্ট কিভাবে তৈরি করতে হয়, কনসেপ্ট নোট কিভাবে তৈরি করতে হয়, যেটার ভিতরে প্রপোজাল লুকায়িত থাকে, সেইটাকে আমরা আজকে কিভাবে লিখতে হয় সেই অংশটা আমরা শিখব। একটা এক্সাম্পলকে আমরা নিয়ে একটা কলকে নিয়ে বেস করে আমরা আলোচনা আগায় নিয়ে যাব। সেটা ইউরোপিয়ান কমিশনের একটি কনসেপ্ট নোট কিভাবে তৈরি করতে হয় সেইটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব। তো এর যদি প্রাথমিক পর্যায়ে কোনো আলোচনার কিছু না থাকে, তাহলে আমরা হয়তো আম, দ্রুতই চলে যাব। তবে একটি কথা আগে থেকে বলে রাখি, যদি কেউ কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি আপনারা নোট করে রাখবেন। যখন সেশনের ভিতরে আমি জিজ্ঞাসা না করলে আহ বলবেন না। আমি যদি কোনো অংশে জিজ্ঞাসা করি, সেই অংশে একটু বলার চেষ্টা করবেন। আর যদি জিজ্ঞাসা না করি, তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্ব থাকবে শেষে একবারে, সেখানে আমরা ডিটেল ডিসকাশন করব। যদি কোনো ক্লিয়ারিফিকেশন থাকে, কোনো কিছু জানার থাকে, সেইগুলি আলোচনায় আনবো। জি ছিলাম। সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই সংক্ষিপ্ত কনসেপ্ট নোট বিষয়ক আলোচনায়। এখানে আমরা কি কি বিষয় আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটু মাথায় নেওয়া। আজকে আমরা মেজর টপিকস টু বি ডিসকাসড কি কি হবে। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ কনসেপ্ট। তারপরে আমরা আলোচনা করব হোয়াট ইজ কনসেপ্ট নোট, কারণ প্রাথমিক বিষয়গুলি একটু জানা দরকার, তারপরে আমরা ডিটেলে যাব। হাউ লং শুড দ্য কনসেপ্ট নোট বি, কত বড় হবে। কনসেপ্ট নোট ফরম্যাট কি ধরনের হতে পারে। কল ফর প্রপোজাল প্রসেসেস কি প্রসেসে হয়, সেইটার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যাব আমরা কি স্টেপ ফর ড্রাফটিং এ গুড কনসেপ্ট নোট। তারপরে যাব আমরা জেনারেল আসপেক্ট অফ কনসেপ্ট নোট। তারপরে সামারি অফ দ্য অ্যাকশন, অর্থাৎ সামারি অফ দ্য কনসেপ্ট নোট। তারপরে যাব আমরা ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন, যেটাকে আসলে আমরা ডিজাইন অফ দ্য প্রজেক্ট বলতে পারি, ডিজাইন অফ কনসেপ্ট নোট বলতে পারি। রেলিভেন্স অফ দ্য অ্যাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আমরা আলোচনা করব সাস্টেইনেবিলিটি অফ দ্য অ্যাকশন। তারপরে কনসেপ্ট নোট ইভ্যালুয়েশন গ্রিড, কি কি পয়েন্টের উপরে ইভ্যালুয়েশনটা হয় ইন রেসপেক্ট অফ ইউরোপিয়ান কমিশন বা ইউরোপিয়ান ইউনিয়নের আঙ্গিকে আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা মূল জায়গায় যাই। হোয়াট ইজ কনসেপ্ট নোট। দুই একজন একটু রেসপন্স করবেন যে আপনারা কনসেপ্ট নোট বলতে কি বুঝেন। এক দুইজন যদি একটু বলেন। আমি কি বলবো? জি বলেন। এখানে দুটো পয়েন্ট আছে, একটা হলো কনসেপ্ট আর একটা হলো কনসেপ্ট নোট। কনসেপ্ট হলো যে একটা আইডিয়া, মানে যে কোনো বিষয় হতে পারে সেটা। যে আমার একটা কল আছে, তো ডোনার থেকে আমাকে প্রথমে আমি যে জিনিস চিন্তা করতেছি, কি বিষয় নিয়ে আমি চিন্তা করতেছি বিগার আসপেক্টে, সেই জিনিসটা আমি ভবিষ্যতে যে একটা প্রজেক্ট প্রপোজাল দিব তার আঙ্গিকে মাথায় রেখে, আমার ওইখানকার প্রবলেম মাথায় রেখে
একটা বড় ধারণা দেওয়া, একটা আইডিয়া জেনারেট করা, ওইটাই হলো কনসেপ্ট। আর একটা কনসেপ্টে একটা আইডিয়া জেনারেট করতে গেলে যে যে বিষয়গুলো আমাকে লিপিবদ্ধ করতে হয় সেটাই হচ্ছে কনসেপ্ট নোট। যেমন এর মধ্যে আপনি অলরেডি বলেছেন যে ডেসক্রিপশন দেওয়া আমাদের, আমি যদি শুধু সংক্ষেপে আমরা বলি। ডিসক্রিপশনে না যাই, শুধু থাকি হচ্ছে হোয়াট ইজ কনসেপ্ট নোট, জি কনসেপ্ট ভাইয়া, তাহলে নোটটাকে আমি যদি কিভাবে ডিফাইন সংক্ষেপে করা বলি, যায়। কনসেপ্ট নোটটা হলো আমি যে আইডিয়া জেনারেট করতেছি, জি আমি একটা কলের জন্য যে আইডিয়া জেনারেট করছি, সেই আইডিয়ার জন্য যে যে নোটগুলো চাওয়া হচ্ছে, যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওখানে জি ডোনার জানতে চান, সেই জিনিসগুলোই নোট আকারে দেওয়াটাই হলো কনসেপ্ট নোট, আমার আইডিয়ার নোট আর ওকে। কি। কনসেপ্ট হচ্ছে আপনার ধারণা, কনসেপ্ট হচ্ছে একটা আইডিয়া, এবং কনসেপ্ট নোট হচ্ছে ওই আইডিয়াটাকে আহ মানে প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য যে ওয়েগুলি ব্যবহার করে করা হয় সেটা হচ্ছে কনসেপ্ট নোট। ঠিক তো? জি ভাই। ওকে। আর কেউ কিছু বলবেন? এক দুইজন। ভাইয়া আমার আইডিয়াটা একটু জি যদি শেয়ার জি করি। বলেন। সেটি হচ্ছে যে আপনি এবং কামাল ভাই যেটি বলেছেন, আমার মনে হয় যে আমরা শুধু প্রপোজাল রাইটিং না, অনেক সময় আমরা প্রোগ্রামের ছোট ছোট ডকুমেন্টেশন বা আমরা যখন কোনো ইভেন্ট করি সেটার জন্য কিন্তু ওনারের কাছে ওইটার কনসেপ্ট নোটটা তৈরি করে আগে রিকোয়ারমেন্টটা দিতে হয়। আচ্ছা, এই তো সব চলে আসবে। আর কেউ বলতে চান? আর কেউ যদি না থাকে তাহলে আমরা হয়তো ভাই আমি স্কলাররা কি। জি জি। আম- আমি ফারুক ফারুক বলছিলাম ভাই, অল্প একটু এখানে বলেন। কনসেপ্ট নোটটা হচ্ছে একটু তুলনামূলকভাবে শর্টার ভার্সন, যেটা প্রপোজালে হয়তো বা অনেক ডিটেইল থাকে, জি কিন্তু কনসেপ্ট নোটটা হচ্ছে যে আমরা ওই ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি, এখানে আসলে কি কি সুযোগ আছে বা অল্প বিস্তর আর কি এখানে বলা, ব্যাকগ্রাউন্ডটা কি, এবং জি। এখানে অবজেক্টিভ আর অ্যাক্টিভিটিস এরকম অল্প অল্প কিছু থাকা, যে ডিটেল মেথোডোলজি বা ইমপ্লিমেন্টেশন প্ল্যান এত ডিটেল এখানে থাকে না আর কি। আচ্ছা, তো এ খুবই রফিক ভালো ভাই, লাগলো। না রফিক ভাই, জি একটু 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 সেটা জি হলো জি জি জি। এই যে কনসেপ্ট নোট আর এই যে প্রপোজালের মাঝে ইউআইটা কোথায় থাকবে, তাহলে ইউআইটা এক্সপ্রেস ইন্টারেস্টটা। ভাই ইউআই নিয়ে আমরা পরে আলোচনা করব। আর যদি প্রশ্ন উত্তর পর্বে আমার মনে থাকবে এটা নিয়ে, দরকার হলে একটু আচ্ছা আলোচনা আচ্ছা করা যাবে। আচ্ছা জি। আচ্ছা। জি। আমরা একটু কনসেপ্ট নোট এবং কনসেপ্টের ভিতরে যদি থাকি এখন, তাহলে খুব ভালো হয় আর কি। আহ আমার মনে হয় ভাইয়া, একটু ধারণা আমরা পেয়ে গেছি। এখন আমরা একটু দেখব যে আসলে স্কলাররা কিভাবে ডিফাইন করেছে, কিভাবে বলেছে যে হোয়াট ইজ কনসেপ্ট নোট, অর্থাৎ কনসেপ্ট নোটটা কি জিনিস। দেখেন, স্কলাররা বলেছেন এ কনসেপ্ট ইজ অ্যান আইডিয়া কনসিভড ইন দ্য মাইন্ড। মনের ভিতরে যে ধারণাটা কনসিভ করে সেটিই হচ্ছে কনসেপ্ট। আমরা কিন্তু অনেক সময় আহ ঘুরপাক খাই যে ডোনার চাইলেই মনে হয় কনসেপ্ট, সেটা না কিন্তু। ডোনার তার আঙ্গিকে কনসেপ্ট নোট যেতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু মানুষের মনের ভিতরে যে কোনো সময় আসতে পারে, যে কোনো ধারণা তার মনের ভিতরে আসতে পারে। সেইটা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এই মনের ভিতরে যে ধারণাটা আসলো, মাথায় যেটি আসলো, সেইটাকে আসলে সবাই সঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না, সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। সেই জন্য দেখবেন কেউ কনসেপ্ট নিয়ে অনেক আগায় যাচ্ছে, আবার কেউ কনসেপ্ট দিতেই পারে না। তা এখন হচ্ছে এই দেওয়ার জায়গাটাই হচ্ছে আমাদের শিখতে হবে, যে আমাদের মনের ভিতরে অনেকের বাসনা, অনেকের অনেক ধরনের ভালো ধারণা মনের ভিতরে তৈরি হয়, কিন্তু সেইটা কিভাবে উপস্থাপন করা হবে সেই জায়গাটা আসলে রপ্ত না করার কারণে আমরা দিতে পারি না, অন্যদের কাছে ব্যক্ত করতে পারি না। আবার কোন কোন স্কলাররা ডিফাইন করেছে কিভাবে, দেখেন, অ্যাজ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস or general notion that occur in the mind.
মনের মধ্যে যেটা আসে, সাধারণ নোশন বা কোন একটা ধারণার মূল বিষয়, সার সংক্ষেপ, সেটিকেই আসলে কনসেপ্ট বলেছে। আবার কেউ কেউ বলেছে যে কনসেপ্ট একটা আইডিয়া বা মেন্টাল পিকচার, যেটা agreed upon by the society, becomes accepted। এখন দেখেন এই জায়গাটায় আবার কিন্তু আমার মনের ভিতরে একটা আইডিয়া এসেছে, সোসাইটির সবাই কিন্তু অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। অ্যাকসেপ্ট করলেই যে ওইটা কনসেপ্ট হবে তা নাও হতে পারে। কিন্তু আমাদের এই জায়গাগুলি কিন্তু পরিষ্কার হওয়া দরকার। অনেকেই আমার আইডিয়াটা পছন্দ নাও করতে পারে, কিন্তু একসময় দেখা যাবে যে আমার ওই আইডিয়া ইমপ্লিমেন্ট করার কারণে হয়তো ব্যাপক সোশ্যাল রিফর্ম হয়ে গেছে বা সোশ্যাল কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, সোশ্যাল সোসাইটির মধ্যে পজিটিভ চেঞ্জ আসতে পারে। এইরকম অনেক ভাবে আসলে ডিফাইন করেছে স্কলাররা। আবার কেউ কেউ ডিফাইন করেছে ইউনিক ইউনিট অফ নলেজ অ্যান্ড আইডিয়া অর এ থিম। একটা ইউনিট নলেজ কে আমরা বলতে পারি কনসেপ্ট। এই ধারণার কথাটা বারবারই আসছে, কোনো থিমের বিষয় হতে পারে। এইগুলিকেই জাস্ট আমরা কনসেপ্ট বলবো। যেটি আপনারা নিজেরাও বলেছেন, 3-4 জন আপনারা কথা বলেছেন, প্রত্যেকেই আপনারা বলেছেন যে একটা ধারণা যেটা মনের ভিতরে, মাথার ভিতরে আসে আমাদের, যেটা লিডারদের মাথায় আসতে পারে, সাধারণ মানুষের মাথায় আসতে পারে, যে কোনো মানুষের মাথায় আসতে পারে। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনারাও বলেছেন কনসেপ্ট নোট, অর্থাৎ ওই যে কনসেপ্ট বা ধারণা আমার মাথায় আসলো, সেটাকে কিভাবে আসলে এক্সপ্রেস করব, সেই জায়গাটাই হচ্ছে কিন্তু আমরা কনসেপ্ট নোট। এখন দেখেন স্কলাররা কিভাবে ডিফাইন করেছে, এ কনসেপ্ট নোট ইজ এ সামারি অফ এ প্রপোজাল। প্রপোজালের সামারি। প্রপোজালে যেমন ফারুক বলেছে বিস্তর ভাবে আলোচনা করা হয়, কি সিচুয়েশনে, কি কনটেক্সটে এই প্রজেক্ট, তারপরে কি ধরনের প্রবলেমকে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি, এই অ্যাড্রেস করার জন্য কি অ্যাপ্রোচ স্ট্র্যাটেজি নেব, এই গুলি করার জন্য কি কি অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট আমরা করব, সেগুলি ব্যাপকভাবে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা থাকে প্রজেক্ট প্রপোজালে। কিন্তু যখন কনসেপ্ট নোট হয় তখন কিন্তু আমরা অতটা বিস্তর ভাবে আলোচনা আমরা নিয়ে আসি না। ওইটা খুব সংক্ষেপে, ব্রিফ সামারি রাদার দেন এ ফুল প্রপোজাল ডকুমেন্ট। এ ব্রিফ সামারি অর্থাৎ ফুল প্রপোজালের অনেক ডোনার কিন্তু 2 স্টেজে চাই, আমরা পরবর্তীতে দেখব। প্রথমে কনসেপ্ট নোট চাই, তারপরে ফুল প্রপোজাল চাই। তাহলে আমাদের সেই জন্য প্রথম অংশটা ভালো মতো রপ্ত করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তারপরে আবার কোন কোন স্কলার দেখেন বলেছে কনসেপ্ট নোট ইজ এ পসিবলি দ্য শর্টেস্ট এক্সপ্রেশন অফ এ প্রজেক্ট আইডিয়া অন পেপার টু এ ডোনার। অর্থাৎ দেখেন এই যে শর্ট ভার্সন, যেটার মাধ্যমে আপনি প্রজেক্টের আইডিয়াটাকে ডোনারের কাছে এক্সপ্রেস করবেন, সেটি হচ্ছে কনসেপ্ট নোট। এখন আপনাদের প্রশ্ন যেগুলি আছে, আশা করি যে সব আস্তে আস্তে পরিষ্কার হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। কারণ একটা জিনিসকে খুব সহজে এবং রপ্ত করা, সেটা কিন্তু এত সহজ না। তারপরেও কিন্তু আমরা যদি সবাই মিলে আলোচনায় করি, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব when should we send a concept note। এখন কনসেপ্ট নোট আমরা কখন
পাঠাবো। আমরা সাধারণত তিনটা কারণে আমরা কনসেপ্ট নোট পাঠাই। যার প্রথম কারণ, ডোনার যখন সার্কুলার দেয় বা কোনো অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করে যে একটা কনসেপ্ট নোট পাঠান, সেটা সার্কুলার দেওয়া হতে পারে, অথবা সেই সেটি সার্কুলার না হয়ে অনেক ডোনাররা কি করে, তাদের লিস্ট করা এনজিও থাকে বা অর্গানাইজেশন থাকে, তাদের মধ্যে থেকে যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকে ইনভাইট করে কনসেপ্ট নোট সাবমিট করার জন্য। তখন আমরা কনসেপ্ট নোট পাঠাই। আরেকটি কারণ যেটা হচ্ছে, কেউ সার্কুলার দেয় নাই, ইনভাইট করে নাই, কিন্তু আমাদেরকে, অর্থাৎ আমার অর্গানাইজেশনকে অন্য ডোনার এবং স্টেক হোল্ডারদের কাছে উপস্থাপন করার জন্য, তুলে ধরার জন্য, জানানোর জন্য আমরা কনসেপ্ট নোট পাঠাই। আরেকটি কি, টু টেস্ট। আবার অনেক সময় যে আমার এই কনসেপ্টটা কতটা স্ট্রং, আমার এই কনসেপ্টটা কতটা কার্যকরী, সেটা বোঝার জন্য আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে অনেক সময় আমরা পাঠাই। সাধারণত এই তিনটা কারণে আসলে আমরা কনসেপ্ট নোট আমরা বিভিন্ন স্টেক হোল্ডার, ডোনার, গভর্নমেন্ট এজেন্সিস বা বায়োলেটারাল ডোনার হতে পারে, তাদের কাছে আমরা পাঠিয়ে থাকি। তবে আমি বলেছিলাম যে খুব ক্রুশিয়াল কোনো ক্রিটিক্যাল প্রশ্ন যদি থাকে, ইমার্জেন্সি যে এখনই বোঝা দরকার, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। হাত উঠায়েন, আমি সুযোগ দেব যদি মনে হয় যে এখন সুযোগ দেওয়া দরকার। এবার, হাউ লং শুড দ্য কনসেপ্ট নোট বি? এখন কত বড় হবে এটা নির্ভর করে কিন্তু আপনার, আমার উপরে, এবং ডোনার কি চাচ্ছে সেইটার উপরে বেশি ডিপেন্ড করে। বেশি আমরা সেইটাকেই কনসিডার করে আসলে এটাকে তৈরি করার চেষ্টা করব। ইন জেনারেলি এটা কি হবে, ব্রিফ ইনফরমেটিভ হবে। ব্রিফ হবে, ইনফরমেটিভ হবে। আরেকটা কি হবে, টু দা পয়েন্ট হবে। এই তিনটা জিনিস আসলে খুবই পরিষ্কার ভাবে মনে রাখতে হবে আমাদেরকে, যে একটা কনসেপ্ট নোট যখন আমি তৈরি করব, তখন সেটা ব্রিফ হবে, সংক্ষিপ্ত হবে, আর তথ্যবহুল হবে বা ইনফরমেটিভ হবে। কিন্তু সেই তথ্যগুলি টু দা পয়েন্ট হতে হবে। কোন যে বিষয়, যে ধারণা, সেই ধারণাকে কেন্দ্র করেই হতে হবে। অন্যদিকে ডাইভার্ট হলে আমাদের চলবে না। অনেক সময় কিন্তু আমরা কি করি, যে অনেক বিষয় যেটা ডোনার্স আছে সেটাকে লিঙ্ক করার জন্য অনেক সময় একটু কারিশমা ঘটায় থাকি। সেটা করতে পারেন, কিন্তু সেইটা করার ক্ষেত্রে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে। যখন দেখবেন যে আমরা সরি যখন দেখবেন আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ শুরু হলো, তখন বেশিরভাগ প্রজেক্টে লিঙ্ক করা হয়, যে ক্লাইমেট চেঞ্জের এক আঙ্গিকটাকে একটু নিয়ে আসা হয়। কিন্তু তারপরেও আমার আইডিয়ার সাথে, কনসেপ্টের সাথে যাতে ম্যাচ করে এমন কিছু আনবেন। তাছাড়া কিন্তু আনলে খুব বেশি ডোনারকে আকৃষ্ট করা, ডোনারের কাছে যে অ্যাপিল আপনি করতেছেন সেটা গ্রহণযোগ্য হবে না। এবং সেটা ইন জেনারেলি আসলে আম, আমরা কি করি, এটা হচ্ছে শর্টার দা বেটার, এই থিওরি ফলো করি। দা শর্টার দা বেটার, যত সংক্ষিপ্ত হবে তত ভালো হবে। কিন্তু
আপনার আবার চিন্তাও করতে হবে যে আমি যা বলতে চাচ্ছি সেটা বুঝতে পারতেছে কিনা যার কাছে আমি পাঠাচ্ছি, সেই অডিয়েন্স, সেই ডোনার, সেই স্টেক হোল্ডার কতটা বুঝতে পারতেছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শর্ট করতে করতে এমন ভাবে করে ফেললাম যে আমি ছাড়া আর কেউ বোঝে না, তাহলেও কিন্তু হবে না। সেজন্যই স্ট্যান্ডার্ড একটা সেট করা হয়েছে যে ইউজুয়ালি এ কনসেপ্ট নোট ইজ 1 to 4 পেজেস। কামাল মনে হয় একটু কথা বলতে চাচ্ছেন, খুবই সংক্ষেপে। ভাই আমার একটা বিষয় একটু জাস্ট আপনার থেকে ক্লিয়ার হচ্ছে, জি যেহেতু অনেকেই নতুন, সেটা হলো যে এখানে যেহেতু কনসেপ্ট নোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইনফরমেটিভ, তার মানে আমরা যেহেতু ডিপেন্ড করি সেকেন্ডারি ডাটার উপর, ইউজুয়ালি যেটা ঘটে আর কি, মানে জি যখনই একটা কনসেপ্ট নোট ক্রিয়েট করতে বলা হয়, আগের কোনো কনসেপ্ট নোট বা আগের কোনো আমার অ্যানালাইসিস করা আছে, বেজ অন দ্যাট আমরা ডিপেন্ড করি। তো ডোনার সাধারণত বলেই দেয় যে সে ইনফরমেশন কিভাবে চায়, সাধারণত এরকম বলাই থাকে জি যদি তার জি জি স্ট্রাকচারাল। জি কিন্তু যদি এরকম না থাকে ভাইয়া, আমরা জি যদি সেকেন্ডারি ডাটা ইউজ করি, সেক্ষেত্রে রেফারেন্স মেনশন করা কি বাধ্যতামূলক কিনা, এটা আপনার থেকে একটু ক্লিয়ার হচ্ছে just এটা। অবশ্যই এটা হচ্ছে আপনার যদি কোনো সেকেন্ডারি ডাটা ব্যবহার করে থাকেন ফুটনোটে অবশ্যই বলা, অথবা যেখানে ওই কথাগুলি বললেন ওইখানে ব্র্যাকেটে বলে দেওয়া সোর্স। এটা খুবই জরুরি। অনেক ডোনাররা কিন্তু তাছাড়া অ্যাকসেপ্টই করে না, কারণ আপনার বেসিস দরকার যে কিসের বেসিসে আপনি এই তথ্য বা উপাত্ত পেয়েছেন। এটা খুবই ভালো পয়েন্ট আপনি উঠাইছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা পরিষ্কার হলাম এই পর্যন্ত যে আহ 1 থেকে 4 পাতা হলে সবচাইতে ভালো হবে কনসেপ্ট নোট। এটা ডিপেন্ড করে কিসের উপরে? যে ডোনার কনসেপ্ট নোটস এসে সে বলে দেয়, স্পেসিফিক বলে দেয়। যেমন আমরা আজকে যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু বলে দেওয়া ছিল আম, যে 4 পাতা হতে হবে, 4 পাতার বেশি হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আবার কেউ বলে দেয় 2 পাতার বেশি কনসেপ্ট নোট হতে পারবে না। এটা কিন্তু নির্ভর করবে যে আপনার ওই ডোনার কিভাবে চেয়েছে। এবার আমরা একটু দেখব যে কনসেপ্ট নোটের ফরম্যাটটা কেমন হবে। ইন জেনারেলি আমরা কনসেপ্ট নোটের কিছু ফরম্যাট ব্যবহার করি। যদি কোনো ডোনার কেন্দ্রিক না হয় তাহলে আমরা একটা ব্যবহার করে থাকি অনেক সময়, যে যেটা স্যাম্পল হিসাবে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেখানে 8টা পয়েন্ট থাকতে পারে। এটা কিন্তু একেবারে বাইবেল বা কোরআন না যে এটাকে চেঞ্জ করা যাবে না। যে যেভাবে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবে সে সেভাবে করবেন, কিন্তু একটা ধারণা তৈরি হওয়ার জন্য এখানে 8টা পয়েন্ট আমি দিয়েছি। সেটি হচ্ছে স্যাম্পল ফরম্যাট এমন হতে পারে: টাইটেল অফ দ্য প্রপোজড প্রজেক্ট, কনটেক্সট অ্যান্ড প্রবলেম অ্যানালাইসিস, তারপরে ডিজাইন পার্ট থাকবে, সেটা হচ্ছে প্রজেক্ট গোল, পারপাস, আউটপুট অ্যান্ড মেজর অ্যাক্টিভিটিস। এখানে কিন্তু অ্যাক্টিভিটিস এর মেজর অংশগুলি এখানে দিতে হবে। আরেকটা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ, যে জায়গা দিয়ে আসলে সাধারণত পরিষ্কার করা হয় যে প্রজেক্টটাকে কিভাবে বাস্তবায়ন করব, আমরা কি অ্যাপ্রোচে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আরেকটি হচ্ছে ইউনিকনেস বা ইনোভেশন, এই কনসেপ্টের ইনোভেশনের জায়গাগুলি কি কি আছে সেই জায়গাটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে বিষয়গুলি আমরা 5 নম্বর পর্যন্ত বলবো সেইটাকে কিভাবে আমরা আমাদের মধ্যে আমার অর্গানাইজেশনের কিছু ব্যাকগ্রাউন্ড বলা এবং এক্সপার্টাইজের কথা বলা, এক্সপেরিয়েন্সের কথা বলা, যাতে করে ডোনাররা বুঝতে পারে যে আহ, এই প্রজেক্টটা, এই কনসেপ্টটা আমরা করতে পারবো কিনা। মানে
এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্টেশন সাকসেসফুলি করতে পারবো কিনা, অবজেক্টিভটা আমরা কি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবো কিনা, সেইটা যাতে পরিষ্কার হতে পারে ডোনার, সেই জন্য অর্গানাইজেশনের সামান্য ব্যাকগ্রাউন্ড, এক্সপার্টাইজ এবং তার সাথে এই ধরনের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের এক্সপেরিয়েন্সের কথা কিছু হাইলাইট করতে হবে। খুব সংক্ষেপে, বুঝতেই পারতেছেন টোটাল হয়তো 3-4 পাতার ভিতরে যেহেতু লিখতে হবে, সব মিলায়ে চিন্তা করতে হবে। 7 নম্বরে বাজেট। বাজেটের একটা সিনপসিস দিতে হয়, একটা সামারি বাজেট আসলে দেওয়া লাগে, যাতে করে ডোনাররা বুঝতে পারে যে এই কনসেপ্ট ইমপ্লিমেন্ট করার জন্য কি পরিমাণ রিসোর্স দরকার হবে। এরপরে আমরা কন্টাক্ট ডিটেল, কমপ্লিট কন্টাক্ট ডিটেল, সেটা আপনারা প্রথম দিকে দিতে পারেন, বা যদি এখন ডোনার কিভাবে চাই সেটার উপরে নির্ভর করবে আপনি কিভাবে উপস্থাপন করবেন। এবার আসলে আমরা একটা জিনিসে যাব, সেটা হচ্ছে যে আমরা আজকে যে ফরম্যাট নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে কনসেপ্ট নোট ফর্ম, যেটা ইউরোপিয়ান কমিশনের। এই ইউরোপিয়ান কমিশনের যে কনসেপ্ট নোট ফর্ম, সেই ফর্মটাকে আমরা বেস করে আগাবো। সেখানে আসলে কি কি থাকবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব, যাতে করে হচ্ছে আমরা আহ তো প্রথমে ইউরোপিয়ান কমিশনের যে ফর্ম, সেখানে থাকবে সামারি অফ দ্য অ্যাকশন, ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন, রেলিভেন্স অফ দ্য অ্যাকশন, রেলিভেন্স টু দ্য অবজেক্টিভ সেক্টর থিম, এইগুলি ডিটেলে আমরা যাব। রেলিভেন্স টু দ্য পার্টিকুলার নিডস অ্যান্ড কনস্ট্রেইন্ট অফ দ্য টার্গেট। এখন টার্গেট আমরা খুবই পরিষ্কার হব আজকে যে টার্গেট গ্রুপ এবং বেনিফিশিয়ারিজ আসলে ইউরোপিয়ান কমিশন কিভাবে ডিফাইন করেছে, এবং আমরা আসলে কতটা রপ্ত করতে পেরেছি সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপর ডেসক্রাইব, ডিফাইন দ্য টার্গেট গ্রুপ, ফাইনাল বেনিফিশিয়ারিজ, অর্থাৎ টার্গেট গ্রুপ আর ফাইনাল বেনিফিশিয়ারিজ কি এক জিনিস নাকি আলাদা, কখনো কি আলাদা হতে পারে, নাকি একই জিনিসকে দুইভাবে উপস্থাপন করা হয়, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্টিকুলার অ্যাডেড ভ্যালু এলিমেন্টস, কি কি অ্যাডেড ভ্যালু এলিমেন্টস, এইটা হয়তো আমরা ডিটেল আলোচনায় যাব। এবার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন কল ফর প্রপোজাল প্রসেস দেখব বিভিন্ন ডোনারের, সেখানে আপনারা দেখবেন আহ দুইটা ওয়েতে আসলে তারা কল ফর প্রপোজাল দিয়ে থাকে। একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর আরেকটি হচ্ছে ওপেন। এখন রেস্ট্রিক্টেড যদি হয় তাহলে কনসেপ্ট নোট লাগবে, ওপেন হলে কিন্তু আসলে কনসেপ্ট নোট সাধারণত দরকার হয় না। তাহলে প্রথম যে টু ফেজ প্রসেস, দেখেন কল ফর প্রপোজালের প্রথম যে প্রসেস সেটি হচ্ছে টু ফেজ প্রসেস। এটাকে আমরা সাধারণত ডোনাররা বা সবাই জানে এটা রেস্ট্রিক্টেড কল। এটা কেমন হয় দেখেন, প্রথমে সে কি চাই, কনসেপ্ট নোট, তারপরে চাই ফুল প্রপোজাল। অর্থাৎ আপনাদেরকে সার্কুলার দেবে কনসেপ্ট নোট, সার্কুলার দেবে কনসেপ্ট নোট সাবমিট করার জন্য। এখন এই কনসেপ্ট নোটের উপরে বেসিস করে তখন যারা কোয়ালিফাই করবে তাদেরকে তখন ইনভাইট করে যে আপনারা এখন পুরা ফুল প্রপোজাল সাবমিট করেন। যদি ইনভাইট না করে তাহলে বুঝতে হবে যে আমার কনসেপ্ট নোট ডোনারের কাছে অ্যাকসেপ্ট হয় নাই বা যথোপযুক্ত হয় নাই, সেই জন্য আমাকে ইনভাইট করে নাই। তবে যদি ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন হয়, তাহলে তারা আপনার ফুল মার্ক সহ, আপনি কোন অংশে কত মার্ক পেয়েছেন সেই মার্ক সহ আপনাকে একটা চিঠি দেবে,
যে আপনি কোয়ালিফাই করেছেন কি না। যদি কোয়ালিফাই করেন তাও চিঠি দেবে, যদি কোয়ালিফাই না করেন তাহলেও আপনাকে চিঠি দেবে, চিঠি দিয়ে জানাবে। যদি কোয়ালিফাই করেন তাহলে প্রপোজাল, ফুল প্রপোজালের জন্য আপনাকে ইনভাইটেশন সহ জানাবে। আর যদি কোয়ালিফাই না করেন তাহলে রিগ্রেট লেটার পাঠিয়ে দেবে। এখন আমরা দেখব যে সেকেন্ড প্রসেস বা দ্বিতীয় প্রসেসটা হচ্ছে কি, এটা ওয়ান ফেজ প্রসেস। এই প্রসেসে আমরা বলি, আগেও বলেছি, ওপেন কল বলি আমরা। আহ, এটা ফুল প্রপোজাল একবারে সাবমিট করতে হয়। এখানে আর প্রথমে কনসেপ্ট নোট, তারপরে ফুল প্রপোজাল, এই প্রসেসে যাওয়া হয় না। তখন কিন্তু সার্কুলারটা হয়, গাইডলাইনে বলাই থাকে যে পূর্ণাঙ্গ একটি প্রপোজাল সাবমিট করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম কি, যে দুই ধরনের কল ফর প্রপোজাল হয়। একটা রেস্ট্রিক্টেড, এখানে দুইটা ধাপে হয়। প্রথমে কনসেপ্ট নোট সাবমিট করতে হয়, তারপরে হচ্ছে ফুল প্রপোজাল। যদি কোয়ালিফাই করে কনসেপ্ট নোট, তাহলে ফুল প্রপোজাল ইনভাইট করলে আমরা ফুল প্রপোজাল সাবমিট করব। আর একটা প্রসেস, ফুল প্রপোজাল প্রথমেই সাবমিট করতে হয়। এবং এই গাইডলাইনের প্রথম পাতায় দেখবেন সাধারণত লেখা থাকে যে এই কলটা রেস্ট্রিক্টেড কল নাকি ওপেন কল। এইটা কিন্তু আপনার ম্যানুয়াল বা যে গাইডলাইন সার্কুলার হয়, সেই গাইডলাইন, অনেকে বলে টিওআর, আবার অনেকে বলে গাইডলাইন, সেইটাকে আপনারা দেখবেন যে প্রথম পাতায় লেখা থাকে যে রেস্ট্রিক্টেড কল, অথবা লেখা থাকে ওপেন কল। এবার আমরা একটু আগাই। কামাল, আপনি কি জরুরি কিছু? সরি ভাই, একটা পয়েন্ট অ্যাকচুয়ালি এর আগের স্লাইডে যখন আলোচনা করছিলেন, হ্যাঁ, এই 8টা পয়েন্ট যেখানে কনসেপ্ট নোটের ফ্রেমওয়ার্ক, জি, তো সেখানে ফরম্যাট। একটা পয়েন্ট কি একটু কাইন্ডলি জাস্ট আমি বলার চেষ্টা করছিলাম যে এটা অ্যাড করা যায় কিনা, মনিটরিং এন্ড ইভালুয়েশন অ্যাপ্রোচটাও চাই কিনা ভাইয়া, জাস্ট ওইটার সাথে আর কি, যেমন মনিটরিং ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ আসলে ফুল প্রসেসের ছাড়া সাধারণত কনসেপ্ট নোট পর্যায়ে চাওয়া হয় না। হ্যাঁ, আমার যত দেখা ইয়ে, তার ভিতরে যদি উল্লেখ করে তখন একটু দেওয়া যেতে পারে, তাছাড়া কিন্তু সাধারণত এই জায়গাটা খুব বেশি চাওয়া হয় না। ঠিক আছে, আমরা মনে হয় একটু আগাই, তারপরে আমরা তো শেষে কমপক্ষে আধা ঘন্টা একটু আলোচনা করব, সেখানেও এগুলি নিয়ে আলোচনা করা যাবে। এবার আমরা দেখব যে কি স্টেপ ফর ড্রাফটিং এ গুড কনসেপ্ট নোট, কি কি স্টেপ আমরা ফলো করব। খুবই গুরুত্বপূর্ণ যে একটা অর্গানাইজেশনের সাথে কতটা ম্যাচ করতেছে এবং আমরা কিভাবে আগাবো, সেই জায়গাগুলি দেখা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নোট ড্রাফট তৈরি করার সময়। এখন প্রথম কি দেখবো আমরা, আহ, প্রথম যেটি আমরা করব সেটি হচ্ছে যে গাইডলাইন, যেটা কল ফর প্রপোজালের যে গাইডলাইন, সেটাকে আমরা খুব ভালো মতো রপ্ত করব, পড়াশোনা করব, দেখব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা করি কি, খুব শ্যালো ভাবে দেখে গভীর ভাবে আমরা বোঝার চেষ্টা না করেই কিন্তু কনসেপ্ট নোট তৈরি করা শুরু করে দিই। তাহলে কিন্তু আসলে আমরা আহ আজকে আরো কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করব, দেখবেন যে কোথায় কোথায় আসলে বোঝার দরকার, সেই সব জায়গাগুলি বুঝে যদি কনসেপ্ট নোট তৈরি করি, তাহলে দেখবেন যে ডোনাররা সন্তুষ্ট হবেই এবং তাদের আকৃষ্ট করা সম্ভব হবে। কারণ আপনি তো সেল করবেন এটা, এই ডকুমেন্টটা। প্রথমে যে কাজটা করতে হয়, এই কাজটি অবশ্যই করতে হবে, সেটি হচ্ছে আপনি যে
অবজেক্টিভটা আছে প্রপোজালের, সেই অবজেক্টিভটাকে কপি করে একটা আলাদা ডকুমেন্টে নিয়ে দেখেন যে আপনার অর্গানাইজেশনের অবজেক্টিভের সাথে কতটা আসলে ম্যাচ করতেছে। এইটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কনসেপ্টের সাথে এই কনসেপ্ট, এই যে কল, এই কলের অবজেক্টিভের সাথে কতটা ম্যাচ করতেছে সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি ম্যাচ না করে, অনেক সময় দেখবেন যে 100% ম্যাচ করে না, তবে কলে হয়তো দুইটা অবজেক্টিভ দেওয়া আছে, তার একটার সাথে ম্যাচ করতেছে, আর একটাকে কতটা ম্যাচ করানো যায় সেই জন্য তখন একটু চেষ্টা করতে হবে। আপনার ধারণা এবং আপনার যে কনসেপ্ট সেই তার সাথে ম্যাচ করানোর চেষ্টা যাতে করতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কনসেপ্ট নোট যেই আপনি সার্কুলার পেলেন, তখন সেই আঙ্গিকে বেনিফিশিয়ারিজ এবং রেলিভেন্ট স্টেক হোল্ডারের সাথে আপনাদের কিন্তু অবশ্যই কনসাল্ট করতে হবে যে তাদের নিডস এবং তাদের যে প্রবলেম সেগুলিকে সঠিকভাবে বেছে বের করে নিয়ে আসা, রিয়েল সিনারিও যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন, রিয়েল নিডস কে আইডেন্টিফাই করতে পারেন, এবং সেইটা কিভাবে করলে তারা উপকৃত হবে, তাদের মতামত গুলিও যাতে হাইলাইট হয়, সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু বলতেও পারবেন যে আমরা এই কনসালটেশন প্রসেসে এই জিনিসগুলি পেয়েছি। আরেকটি জিনিস সেটি হচ্ছে ফলো ডিফারেন্ট স্টেপ ফর ডিজাইনিং লজিক স্ট্রাকচার। আপনাদের প্রপোজালের ভিতরে আমরা কিন্তু লজিক স্ট্রাকচার অনেক কিভাবে ডিজাইন করতে হয় সেগুলি কিন্তু আমরা ব্যাপকভাবে শেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সেই লজিক্যাল যে সিকোয়েন্স আছে ডিজাইনের, সেই সিকোয়েন্স গুলি যাতে আমরা মেনটেন করতে পারি, সেই স্টেপ গুলি আমরা ফলো করব, কিন্তু আমরা লিখার সময় কিন্তু খুব সংক্ষেপে লিখব। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে কনসিডার দ্য রেলিভেন্ট কোশ্চিন ফর ইভ্যালুয়েশন গ্রিড। আমরা একবারে শেষের দিকে কনসেপ্ট নোট ইভ্যালুয়েশন গ্রিডটা নিয়ে আলোচনা করব। এই গ্রিডের কি কি পয়েন্ট দেওয়া আছে এবং সেই গ্রিডের সেই পয়েন্টগুলি আমি কতটা কাভার করতে পারছি, সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি লিখলেন, আপনার মতো করে লিখলেই তো হবে না, ইভ্যালুয়েশন যিনি করবেন উনি কি লিখলে সন্তুষ্ট হবেন সেটা ইভ্যালুয়েশন গ্রিডে দেওয়া থাকে। তাহলে আমাকে আগে বুঝতে হবে কি গ্রিডে এই ইভ্যালুয়েশনটা হবে। সেই গ্রিডটা যদি আমি বুঝে তারপরে যদি কনসেপ্ট নোট তৈরি করি, তাহলে কিন্তু আমার কনসেপ্ট নোট মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং ভালো মার্ক পাওয়ার জন্য খুবই উপযোগী হবে। এরপরে ড্রাফট দ্য রেলিভেন্ট সেকশন। এইবার আমরা রেলিভেন্ট সেকশন গুলিকে ড্রাফট তৈরি করার চেষ্টা করব। এরপরে ড্রাফট দ্য ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন সেকশন, অর্থাৎ এইটাই কিন্তু প্রজেক্টের ডিজাইন সেকশন, যেটাকে ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন বলে ইউরোপিয়ান ইউনিয়ন। এইবার ফাইনালি কি করবে, আমরা কনসেপ্ট নোট আপনার মনে রাখতে হবে যে কনসেপ্ট নোটটা একটা অনেস্ট সেলস ডকুমেন্ট। কারণ এই প্রোডাক্টটা আপনি সেল করবেন, এখানে যদি অনেস্টি যদি না থাকে তাহলে কিন্তু তখন হতে পারে ভবিষ্যতে অনেক সময় কিন্তু আপনারা কনসেপ্ট নোট বা ফুল প্রপোজাল দিলেই কিন্তু হয় না, পরে ওরা ভিজিট করে বাস্তবতা বোঝার চেষ্টা করে, তখন কিন্তু আপনি ধরা পড়বেন যদি এখানে অনেস্টি না থাকে। তো এখানে আমি আগেও বলেছি যে এই এটার পারপাসটা কি, আপনি হচ্ছে ডোনারকে ইনফর্ম করা এবং তাদেরকে কনভিন্স করা, এই জন্যই কিন্তু আপনি এটা পাঠাচ্ছেন। সেই জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই ডকুমেন্ট তৈরি করার সময়ও সকল দিক বিবেচনা করে তৈরি করতে হবে, যে ডোনার যা চায় সেইগুলি আমি কতটা উপস্থাপন করতে পেরেছি, সেই জায়গার উপরেই নির্ভর করবে আমার কনসেপ্ট নোট
আসলে তারা অ্যাকসেপ্ট করবে না রিগ্রেট করবে। এবার আমরা দেখব জেনারেল আসপেক্টস অফ কনসেপ্ট নোট। এখন এই জায়গাটাও আহ, আমাদের একটু স্মরণ রাখতে হবে, কনসিডার করতে হবে, যাতে করে আমরা সুন্দর জায়গায় পৌঁছাইতে পারি। আমাদের এখানে খুব বেশি আমরা যেহেতু ইউরোপিয়ান কমিশনের উদাহরণকে বেস করে, তাদের সার্কুলারের একটা সার্কুলারের বেস করে আমরা ফরম্যাটটাকে আলোচনা করতেছি। সেখানে ইউরোপিয়ান কমিশন সাধারণত কি করে, ইউজ এ কনসেপ্ট নোট ফরম্যাট উইথ টু সেকশন। দুইটা সেকশন থাকে ইউরোপিয়ান ইউনিয়নের যে কনসেপ্ট নোট, সেখানে দুইটা সেকশন থাকে। আমি ইতিমধ্যে আলোচনাও করে ফেলেছি। সেকশন 1-এ থাকে রেলিভেন্স অফ দ্য অ্যাকশন, এবং এই রেলিভেন্স অফ দ্য অ্যাকশনের মধ্যে অনেক সাবসেকশন থাকে, সেইগুলি কি কি থাকে সেইগুলি নিয়ে আমরা ডিটেল আলোচনায় যাব। এরপরে দ্বিতীয় যেটা থাকে ডিজাইন, ডিজাইন অফ দ্য অ্যাকশন, সেকশন 2। এখানে হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশনও বলে অনেক সময়, আবার ডিজাইন অফ দ্য অ্যাকশন বলে। তাহলে আমরা এইটাকে এখন কিভাবে আমরা তৈরি করা যাবে সেইগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আস্তে আস্তে যাচ্ছি। আমরা কতটা আমরা শেষ করতে পারবো জানি না। তাহলে সাম কল ফর প্রপোজাল ইনক্লুড এ থার্ড সেকশন। এই ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন কোন কোন সময় আর একটা সেকশন জুড়ে দেয়, সেটাকে বলে সাস্টেইনেবিলিটি অফ দ্য অ্যাকশন। আবার কোন সময় কিন্তু ওই দুইটা সেকশনেই সীমাবদ্ধ থাকে। এই যে সেকশন 1 এবং 2, রেলিভেন্স অফ দ্য অ্যাকশন আর ডিজাইন অফ দ্য অ্যাকশন, এই দুইটার মধ্যেই থাকে। আবার কোন কোন সময় তৃতীয় আর একটা সেকশন যোগ করে দেয়, সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি অফ দ্য অ্যাকশন। আবার কোন কোন সময় দেখবেন যে একটা বাজেট, এস্টিমেটেড বাজেট সামারি তারা চায়। আবার অনেক সময় সামারি বাজেট না চেয়ে দুইটা জিনিস চায়, দুইটা ইনফরমেশন চায়, যে ইউরোপিয়ান কমিশন থেকে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করতে হবে এই কনসেপ্ট নোট ইমপ্লিমেন্টেশনের জন্য। অনেক সময় 80% হতে পারে, 90% হতে পারে, এবং কত পার্সেন্ট যে অর্গানাইজেশন কনসেপ্ট নোট সাবমিট করবে সেই অর্গানাইজেশন কত পার্সেন্ট কন্ট্রিবিউট করবে, এই দুইটা ইনফরমেশন অনেক সময় চায়। তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কমিশনের যে কনসেপ্ট নোটের স্ট্রাকচার, সেটা আমরা অনেকটা পরিষ্কার, আমার ধারণা আরো পরিষ্কার হবে ডিটেলে গেলে। এখন আমরা প্রথম যেটা বলেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রজেক্টের যে কনসেপ্ট নোটের ফরম্যাট আমরা আগে বলেছিলাম, তার 1.1-এ ছিল সামারি অফ দ্য অ্যাকশন। এখন আমরা এই সামারি অফ দ্য অ্যাকশনে আসলে কি কি দেব, ইউরোপিয়ান ইউনিয়ন কি চায়, ইউরোপিয়ান কমিশন কি চায়, সেই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। টাইটেল অফ দ্য অ্যাকশন। দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একেবারে কনসেপ্ট নোটে বলেই দেয় যে টাইটেল অফ দ্য অ্যাকশন কি হবে, অর্থাৎ প্রজেক্টের নাম কি হবে, সেইটা সামারি অফ দ্য অ্যাকশনে অবশ্যই মেনশন করতে হবে। তারপরে দেখেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি প্রায়োরিটি এরিয়া ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং, অর্থাৎ আপনি কোন এরিয়ার জন্য আসলে প্রায়োরিটি এরিয়াটা কি, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনার অ্যাপ্লিকেশন করতেছেন, কনসেপ্ট নোট সাবমিট করতেছেন, সেইটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। যেটা গাইডলাইনে দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। লোকেশন অফ দা অ্যাকশন। এখন কোন 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 জায়গার জন্য আপনি কোন কোন লোকেশনের জন্য আপনি এই কনসেপ্টটা সাবমিট করতেছেন, সাতক্ষীরা, খুলনা, না ঢাকা,
নাকি চট্টগ্রাম, নাকি সারা বাংলাদেশ, নাকি সারা ওয়ার্ল্ডের জন্য, নাকি বাংলাদেশ আর ভারতের জন্য, সেগুলি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তবে এই উল্লেখ করার সময় অবশ্যই গাইডলাইন দেখতে হবে যে কোথায় আসলে এই কনসেপ্টটা চাওয়া হয়েছে, কোন কোন লোকেশনের জন্য, সেই লোকেশনকে বেস করে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অন্যথায় কিন্তু কনসেপ্ট নোট চেয়েছে মনে করেন বাগেরহাটের জন্য, আপনি যদি খুলনার জন্য সাবমিট করেন তাহলে কিন্তু কনসেপ্ট নোট প্রথমেই বাদ পড়ে যাবে। এখন আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। দেখেন, প্রায়োরিটি এরিয়া ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং আর লোকেশন অফ দ্য অ্যাকশন, এই দুইটার ভিতরে পার্থক্য অনেকে ঘুলাইয়ে ফেলতে পারেন। সেজন্য আমি একটু না ভাইয়া, পরিষ্কার করার চেষ্টা করি। প্রায়োরিটি এরিয়া বলতে যে আপনি কি আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবেন, নাকি ইউনিয়ন পরিষদের ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করবেন, সিবিও ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করবেন, যেটা গাইডলাইনে বলা থাকবে প্রায়োরিটি এরিয়াস অফ ডেভেলপমেন্ট, সেই জায়গাগুলির মধ্যে আপনি কোন অংশ নিয়ে কাজ করবেন সেইটা কিন্তু উল্লেখ করতে হবে। এই প্রায়োরিটি এরিয়া বলতে কিন্তু সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এটা না, এটা ডেভেলপমেন্ট প্রায়োরিটি এরিয়া। সেই জায়গাটা আপনার গাইডলাইনে, ওই সার্কুলারের যে গাইডলাইন, সেই গাইডলাইনে উল্লেখ করা থাকবে যে আমাদের এই কনসেপ্ট নোট সাবমিট করতে হবে এই প্রায়োরিটি এরিয়ার জন্য। তখন ওই প্রায়োরিটির মধ্যে আপনি কোন প্রায়োরিটি নিয়ে কাজ করবেন সেইটা উল্লেখ করতে হবে এখানে। আর লোকেশন তো আপনারা হয়তো এবার বুঝতে পেরেছেন। লোকেশন অফ দি অ্যাকশন হচ্ছে যে কোন জেলা বা কোন উপজেলা, কোন ইউনিয়নে আপনি কাজগুলি করবেন সেইটি উল্লেখ করবেন। যেটি আবার অবশ্যই উল্লেখ রাখতে হবে যে গাইডলাইনে আসলে কোন এলাকার কথা বলা আছে, সেই এলাকা ছাড়া অন্য এলাকা দিলে কিন্তু আপনার কনসেপ্ট নোট প্রথমেই বাতিল হয়ে যাবে। এরপরে টোটাল ডিউরেশন অফ দ্য অ্যাকশন। অনেক অর্গানাইজেশন চাই বছর, মাস, আবার কোনো কোনো অর্গানাইজেশন, বিশেষ করে আপনার যদি ইউরোপিয়ান কমিশন হয় তাহলে কিন্তু ওরা মাস চায়, যে আপনি 18 মাস, 24 মাস, 60 মান্থ, নাকি হচ্ছে 36 মাস, এরকম আপনি উল্লেখ করে দিতে হবে। এটা কিন্তু মাস হিসাবে ওরা বেশিরভাগ চায়। এখানে যদি ফরম্যাটে দেখেন এই জায়গায় মাস লেখা আছে, মান্থস বলা আছে, আপনিও কিন্তু এখানে মান্থস বলে দেবেন। 36 মান্থ এখানে বললেন, 36 মান্থ, তার পাশে ব্র্যাকেটে কিন্তু আপনি একটু বলে দেবেন স্টার্ট এবং এন্ড কখন হবে, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। অনেকে এই এই জিনিসটা দেয় না, সেই জন্য কিন্তু পরিষ্কারও হয় না খুব বেশি। শুধু হয়তো 36 মাস বা হচ্ছে 24 মাস এইটাই লিখে রেখে দেয়, তাহলে কিন্তু আহ যারা দেখবেন তারা পরিষ্কার হতে পারে না যে কখন শুরু হবে কখন শেষ হবে। এবার দেখেন, এই যে আমি আগে বলেছিলাম বাজেটের কিছু অংশ এখানে চাই, যে ইউরোপিয়ান ফাইন্যান্সিং রিকোয়েস্টেড অ্যামাউন্ট সামারিতে অনেক সময় চায় যে টোটাল কত টাকা আসলে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আপনি রিকোয়েস্ট করতেছেন। হয়তো 100 টাকা খরচ হবে, আপনি কি 90 টাকা চাচ্ছেন, না 95 টাকা চাচ্ছেন, নাকি 80 টাকা চাচ্ছেন, সেটা এখানে বলে দিতে হবে। এরপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যে টাকা চাইছেন সেই টাকা টোটাল বাজেটের কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা কিন্তু মেনশন করে দিতে হবে। ওদের ফরম্যাটে এটা দেওয়া থাকে অনেক সময়, আর আপনি যদি না দেওয়া থাকে তাহলে পাশে যদি দিয়ে দেন তাহলেও হবে। এরপরে সামারিতে অবজেক্টিভ অফ দ্য অ্যাকশন, অর্থাৎ প্রজেক্টের অবজেক্টিভ কি হবে সেইটা আপনি যে 1-2 লাইন লিখেছেন সেই অবজেক্টিভটা কিন্তু এখানে বলে দেবে। এরপরে টার্গেট গ্রুপ, টার্গেট গ্রুপ আর ডাইরেক্ট বেনিফিশিয়ারিজ আমরা এটা নিয়ে আলোচনা করব, সেই জন্য কিন্তু আহ, এখন বেশি কথা বলতেছি না। ফাইনাল বেনিফিশিয়ারিজ অর্থাৎ টার্গেট গ্রুপ কারা হবে সেটাও কিন্তু সামারিতে বলতে হবে। তারপরে ফাইনাল বেনিফিশিয়ারিজ কারা হবে সেটাও কিন্তু আমাদের
এখানে বলে দিতে হবে যে এই এই কমিউনিটি পিপুলরা আসলে আমাদের ফাইন্যান্স বেনিফিশিয়ারিজ হবে। এটা পরিষ্কার আমরা পরবর্তীতে করব। এরপর এস্টিমেটেড রেজাল্ট, অর্থাৎ আপনার কয়টা রেজাল্ট ঠিক করেছেন কনসেপ্ট নোটে, সেই রেজাল্ট গুলি হয়তো দুইটা যদি হয় বা তিনটা হয়, সেই রেজাল্ট 1, রেজাল্ট 2, রেজাল্ট 3 এইভাবে আপনি লিখে দেবেন এইখানে। এরপরে মেইন অ্যাক্টিভিটিস, একেবারে খালি অ্যাক্টিভিটির নামটা দিতে হবে এখানে, কিন্তু আর কোনো বেশি উল্লেখ করা যাবে না এই জায়গায়। তো এবার আমরা ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশনে যাব। এই আমি বলেছিলাম যে এটাই ডিজাইন অফ দ্য অ্যাকশন। এই জায়গায় কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই 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 জায়গাটা আমরা যাতে হচ্ছে পরিষ্কার ভাবে লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে অবজেক্টিভ, এই অবজেক্টিভটা ওভারঅল অবজেক্টিভ। আপনারা জানেন ওরা কিন্তু গোল বলে না, ওরা বলে, ইউরোপিয়ান কমিশন বলে ওভারঅল অবজেক্টিভ। আমরা এর আগেও আমরা যখন লজিক্যাল ফ্রেমওয়ার্ক আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি যে এক এক ডোনার এক এক ভাবে আসলে গোলটাকে ডাকে, এক এক নামে ডাকে। তো ইউরোপিয়ান কমিশন হচ্ছে ওভারঅল অবজেক্টিভ বলে গোলটাকে। তাহলে গোলটাকে এখানে কিন্তু হাইলাইট করতে হবে খুব সুন্দরভাবে। এবং এইখানে কিন্তু শুধু গোলটা এক লাইন না লিখে গোল দ্বারা আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছেন তার 1-2 লাইন যদি একটু বলতে পারেন সেটা খুবই ভালো হয়। তারপরে স্পেসিফিক অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ বলতে যেটা, সেটা হচ্ছে কিন্তু পারপাস লেভেল। এই স্পেসিফিক অবজেক্টিভ বলে ইউরোপিয়ান কমিশন, কিন্তু আমরা ইন জেনারেলি যেটা জানি এটা হচ্ছে গোলের পরে পারপাস। এরপরে রেজাল্টস, এই যে আমরা এবার আমরা কিন্তু কি কি রেজাল্টস আমরা অ্যাচিভ করতে চাই সেই রেজাল্টস গুলি 1টা 2টা 3টা 4টা থাকতে পারে, অনেক প্রজেক্টে 3 4 5টাও থাকে। তো আমরা সেইগুলি এখানে বলবো। তারপরে মেজর অ্যাক্টিভিটি, এইখানে কিন্তু এই ডেসক্রিপশনের জায়গায় মেজর অ্যাক্টিভিটি গুলির সাথে যদি আসলে পেজ লিমিটের উপরে বেসিস করে আপনাদেরকে কিন্তু যদি অ্যাক্টিভিটির সামান্য একটু 1-2 লাইন করে লেখার সুযোগ পাওয়া যায় তাহলে লিখে দেওয়া ভালো, যাতে বুঝতে পারে এই অ্যাক্টিভিটি দিয়ে আমি কি করতে চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশনের যে এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্সেস সেইটাকে একটু হাইলাইট করতে হবে। এটা কিন্তু আপনারা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা খুব পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করবেন যাতে করে ওই যে ডোনার সেই ডোনার যাতে বুঝতে পারে যে উপরে যেসব বিষয়গুলি আপনারা বললেন আহ এইগুলিকে যাতে করে তারা অ্যাচিভ করার জন্য ইয়ে হয়, অ্যাচিভ করার জন্য তারা যোগ্য কিনা, এই অর্গানাইজেশন যোগ্য কিনা। কারণ তারা জানে যে প্রত্যেকটা অর্গানাইজেশন তার নিজের লোক দিয়ে তৈরি করায় না, অনেক সময় কনসালটেন্ট নিয়োগ করে এইসব কনসেপ্ট নোট তৈরি করায়। সেই জন্য তারা কিন্তু বুঝতে পারে না যে এই অর্গানাইজেশনের এই ধরনের ক্যাপাসিটি, এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্স আছে কিনা, সেইগুলি 1 প্যারা বা 1.5 প্যারার মধ্যে একটু হাইলাইট করতে হবে। কনসিডার দ্য বিলো পয়েন্টস while রাইটিং above সেকশন। এই এখন কি কি আমরা কনসিডার করব, দেখেন আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন প্রজেক্ট ডিজাইন আপনারা করবেন এই কোহেরেন্ট কিনা, আসলে লজিক্যাল সিকোয়েন্স ঠিক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আমরা যখন লজিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছিলাম আপনারা অনেকেই জানেন
এবং যারা নতুন আসছেন তারা হয়তো অতটা বুঝতে পারতেছেন না লজিক্যাল ফ্রেমওয়ার্ক। এইটা কিন্তু আপনাদের বোঝার চেষ্টা করতে হবে এবং একটু এক্সট্রা টাইম দিতে হবে, যাতে লজিক্যাল ফ্রেমওয়ার্কের যে সেশনগুলি আছে সেই সেশনগুলি বারবার একটু দেখতে হবে, একটু সময় কাটাইতে হবে এই সেশনগুলি দেখার জন্য। তাহলে দেখবেন যে কিছুটা পরিষ্কার হইতে হবে। এবং এই লজিক্যাল সিকোয়েন্স যদি সঠিকভাবে না উপস্থাপন হয় তাহলে কিন্তু এই ডিজাইন অফ দ্য অ্যাকশন বা ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন এই অংশটা সঠিক হবে না। আরেকটা জিনিস দেখতে হবে, সেইটা হচ্ছে কিন্তু এটা অ্যাকশনটা কতটা ফিজিবল এবং কনসিস্টেন্ট ইন রিলেশন টু দা অবজেক্টিভ এন্ড এক্সপেক্টেড রেজাল্ট। আসলে এই অ্যাকশন যে অ্যাকশন গুলির কথা আপনি বলেছেন সেটা কতটা ফিজিবল। এখন মনে করেন গাবুরাতে ধরেন রেজিলিয়েন্ট হাউস তৈরি করা সম্ভব, ওইখানে কি বলে, আমি মাঝে মাঝে বলি যে গাবুরাতেও কিন্তু এত রিমোট এবং একটা দ্বীপের মতো জায়গা, সেই দ্বীপের মধ্যেও কিন্তু আপনি গুলশানের মতো বড় বড় বিল্ডিং বানাতে পারেন, কিন্তু সেটা কতটা ফিজিবল, কস্ট ইফেক্টিভ কিনা সেইগুলি কিন্তু আপনার চিন্তা করতে হবে। এবং এটা কতটা কনসিস্টেন্ট সেই জায়গাগুলি কিন্তু আপনি যখন তৈরি করবেন তখন এগুলি চিন্তা করেই তৈরি করতে হবে। এবার আমরা একটু দেখব খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবার রেলিভেন্স অফ দ্য অ্যাকশন। এখানেও কিন্তু অনেক মার্ক থাকবে। দেখবেন যে আমরা যখন ইয়েতে যাব, ওই যে ইভ্যালুয়েশন গ্রিডে যাব, তখন কিন্তু আহ, আমরা দেখতে পাবো, ইভ্যালুয়েশন গ্রিডের সময় দেখতে পাবো যে আমাদের রেলিভেন্স অফ দ্য অ্যাকশনে অনেক মার্ক দেওয়া আছে। সেই 50 মার্কের মধ্যে 20-30 মার্কই দেখবেন যে রেলিভেন্স অফ দ্য অ্যাকশনে দেওয়া আছে। রেলিভেন্স অফ দ্য অ্যাকশনের প্রথমে কি দেওয়ার দরকার হয় সেইটা দেখেন, রেলিভেন্স টু দ্য অবজেক্টিভ, সেক্টর, থিম, স্পেসিফিক প্রায়োরিটি অফ দ্য কল ফর প্রপোজাল। এটা কিন্তু আমি আগেই বলেছি আপনাদের, এই অংশটা বের করে নিয়ে আসতে হবে কোথা থেকে, ওই যে সার্কুলারের যে টর বা গাইডলাইন সেখানে থেকে বের করে আনতে হবে যে আপনার এই অবজেক্টিভটা কতটা রেলিভেন্স, কার সাথে কলের প্রপোজাল, কল ফর প্রপোজালের যে গাইডলাইনে বলা আছে তার সাথে কতটা ম্যাচ করতেছে সেই জায়গাটা এখানে আনতে হবে। হাউ রেলিভেন্ট ইজ দ্য প্রপোজাল টু দ্য অবজেক্টিভ এন্ড প্রায়োরিটিস অফ দ্য কল ফর প্রপোজাল, এইটা কিন্তু ভালো মতো হাইলাইট করতে হবে এবং স্পেসিফিক বলে দিতে হবে এত নম্বর প্যারার এত নম্বর অংশের সাথে হুবহু মিলে যাচ্ছে বা ম্যাচ করতেছে। ইন দিস প্রপোজাল ম্যাচ উইথ দ্য সিলেক্টেড লট। অনেক সময় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লট দেওয়া থাকে ওই কল ফর প্রপোজালে বা কনসেপ্ট নোটে, তখন আপনি কোন লটের সাথে আপনার এই প্রপোজাল ম্যাচ করতেছে সেইটা আপনার কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো এইগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলি যদি আপনি না করেন তাহলে কিন্তু আসলে প্রথমেই বাদ পড়ে যাবে, কনসেপ্ট নোট প্রথমে বাদ পড়ে যাবে। তারপরে কোন কোন সময় দেখবেন সেম প্রজেক্ট ক্যান বি প্রেজেন্টেড ফ্রম এ কোয়াইট ডিফারেন্ট পার্সপেক্টিভ ইন অর্ডার টু মেক ইট ফিট উইথ দ্য প্রায়োরিটিস অফ দ্য কল। আমি অনেক সময় বলেছি, দেখবেন আজকেও হয়তো বলেছি, ওই যে অনেক সময় থাকে না, ক্লাইমেট চেঞ্জ কে প্রায়োরিটি দিয়ে প্রপোজাল তৈরি করতে হবে। আপনার প্রপোজালে যা আপনার কনসেপ্ট, সেই কনসেপ্টটা যদি সেই রকম প্রায়োরিটি না দিয়ে থাকেন তাহলে কিভাবে সেইটাকে লিঙ্ক করা যায় সেই জায়গাগুলি হাইলাইট করার চেষ্টা করবেন, যাতে করে তারা মনে করে না ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক আছে। Activities may still be the same, but the way of presenting them can often be completely different
ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কল। এই কলের উপরে বেস করে আপনার যে কনসেপ্টটাকে রিডিজাইন করতে হয় অনেক সময়, সেইটাই কিন্তু এখানে আপনি কিভাবে উপস্থাপন করলেন সেটার উপরে নির্ভর করবে যে আপনার এই প্রজেক্টটা গ্রহণযোগ্য কিনা তাদের কাছে। রেলিভেন্স অফ দ্য অ্যাকশনের দ্বিতীয় অংশ, relevance to the particular need and constraint of the target country, region and or relevant sector। এই জায়গায় কিন্তু আপনার, আমরা যে কন্টেক্সট অ্যানালাইসিস এর কথা আমরা বলি না, আমরা বিভিন্ন প্রজেক্ট এবং বিভিন্ন যে প্রপোজালে আমরা শিখেছি কন্টেক্সট অ্যানালাইসিস, প্রবলেম অ্যানালাইসিস, এই অংশটাই কিন্তু সেই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। এবং দেখেন, ডেসক্রিপশন অফ দি কনটেক্সট, অর্থাৎ যে লোকেশনের জন্য এই প্রজেক্টটা সেই লোকেশন, কিন্তু সেই লোকেশনে যাওয়ার আগে যদি আপনি আগে প্রথমে কান্ট্রি পার্সপেক্টিভে একটু হাইলাইট দিয়ে তারপরে লোকেশন স্পেসিফিক হন, তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে যে একজন ডোনার বা যিনি ইভ্যালুয়েট করতেছেন তার বোঝার জন্য। এইগুলি লেখার সময় অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যিনি ইভ্যালুয়েশন করতেছেন তিনি আসলে এই সম্পর্কে কিছুই জানেন না, আমি যেটা বলবো তার বেসিসে উনি বুঝবেন, সেইটা চিন্তা করে কিন্তু লিখতে হবে আপনাকে। এরপরে আমরা প্রবলেম অ্যানালাইসিস, ওই কনটেক্সটে আসলে কি ধরনের প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন এবং হচ্ছে লিড ফ্যাক্টর গুলি কি এই প্রবলেমের, যেটার কারণে এই প্রবলেম সৃষ্টি হয়েছে, সেইগুলিকে একটু স্পেসিফিক বের করে আনা এবং এই প্রবলেমগুলি আপনি কিভাবে অ্যাড্রেস করবেন সেই জায়গাগুলি একটু উঠায় নিয়ে আসা। তারপরে নিডস অ্যান্ড কনস্ট্রেইন্ট অফ টার্গেট গ্রুপ অ্যান্ড বেনিফিশিয়ারিজ এর কি ধরনের নিড আছে সেইগুলি একটু হাইলাইট করা, বা কি ধরনের কনস্ট্রেইন্ট আছে তাদের, সেসব জায়গাগুলি যদি পারেন একটু আনার চেষ্টা করা। এবং ইউরোপিয়ান ইউনিয়নের এইখানে রেলিভেন্ট অফ দ্য অ্যাকশনের জায়গায় এই বিশেষ করে দ্বিতীয় অংশে একটু ছোঁয়া থাকতে হবে যে এলাকার জন্য আপনি প্রপোজ করেছেন সেই এলাকায় ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা, বা সেখানে যদি থাকে তাহলে সেটা ডুপ্লিকেশন হবে কিনা, সেই জায়গাগুলি কিন্তু 1-2 লাইন আপনি বলে দিতে হবে। এটা ইউরোপিয়ান ইউনিয়নের রিকোয়ারমেন্টস। এবার তৃতীয় অংশে যাব আমরা। তৃতীয় অংশে আসলে এখানে বলা হচ্ছে, দেখেন, টার্গেট গ্রুপ এবং ফাইনাল বেনিফিশিয়ারিজ। এই টার্গেট গ্রুপ এবং ফাইনাল বেনিফিশিয়ারিজ এবং তাদের নিড এবং কনস্ট্যান্ট গুলি এখানে এবং কিভাবে এটাকে অ্যাড্রেস করবেন, আপনার যে অ্যাকশনগুলি নিয়েছেন সেই অ্যাকশনের মাধ্যমে কিভাবে আসলে এটা ওভারকাম করবেন, অ্যাড্রেস করবেন, সেই জায়গাগুলি এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে টার্গেট গ্রুপ এবং ফাইনাল বেনিফিশিয়ারিজ, এই দুইটা টার্ম আসলে আমাদের পরিষ্কার হতে হবে, নাইলে কিন্তু আমরা পরিষ্কার করতেও পারবো না। তাহলে আমরা আজকে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন রিলেটেড প্রজেক্টের কনসেপ্ট নোট নিয়ে আলোচনা করতেছি, সেই জন্য তাদের ডেফিনেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি 1-2 জনের কাছে একটু জানতে চাই যে টার্গেট গ্রুপ এবং ফাইনাল বেনিফিশিয়ারিজ এর মধ্যে পার্থক্য কিভাবে করা যায়, কেউ যদি একটু বলতে পারেন, 1-2 জন। কে বলবেন? আমরা কি সবাই শুনতেছি? হ্যাঁ, জয়ক শিশুরন হাত তুলেছে তো। জি শুনছি রিমা, ভাইয়া। বলেন।
ভাই দুঃখিত, আমার প্রচন্ড জ্বর, আমি ক্যামেরার সামনে আসছি না। আচ্ছা, অসুবিধা নাই। সবকিছু মন দিয়ে শুনছিলাম, একে তো নতুন, তবে গত পর্বে একটু শুনেছিলাম, আজকেও একটু শুনলাম। জি, যতটুকু নেয়ার দরকার নিচ্ছি আর কি, যতটুকু পারছি। আচ্ছা। এখানে যদি আমরা বলি যে টার্গেট গ্রুপ আর একটা হচ্ছে যে ফাইনাল বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারিজ। তো এক টার্গেট গ্রুপ বলতে আমরা যদি দেখি বয়স থেকে, যে আমরা শিশুদেরকে টার্গেট করছি, বৃদ্ধদের টার্গেট করছি, নাকি মাঝবয়সী কাউকে করছি, বা আমি জেলেদের করছি, আমি কোন গ্রুপটাকে, কোন বয়সের বা কোন লেভেলের, আমি কৃষকদের দেখছি কিনা, জেলেদের দেখছি কিনা, সাধারণ মানুষ যারা আছে, এই বিষয়ে আমাদের টার্গেট যে গ্রুপ আমরা ফিক্সড করছি সেইটা একটা। আর ফাইনালি চাহিদা অনুযায়ী, ডোনারদের চাহিদা অনুযায়ী, ওইখানকার নিডস অনুযায়ী যাদেরকে আমরা সিলেক্ট করছি, যে এই এই মানুষদেরকেই বা এই এই উপকারভোগীদেরকেই এই সেবার আওতায় আমরা আনবো, যেটা একদম শেষে আমরা সিলেক্ট করছি, আমার মনে হয় ওইটা হচ্ছে ফাইনাল বেনিফিশিয়ারিস। আর আমাদের টার্গেট গ্রুপ বলতে এরকম বিভাজন হয়তো বোঝাচ্ছে, আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হলো। ঠিক আছে, আমরা শুনি। মনে হয় কামাল কিছু বলতে চাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা টার্গেট গ্রুপ বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে আমাদের ডিরেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ আমরা একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে সরাসরি যাদের সাথে কাজ করি, তারা একটা প্রজেক্টের ক্ষেত্রে এরাই হলো আমার টার্গেট গ্রুপ, জি, যাদেরকে ঘিরে বিশেষ করে ফাইন্যান্সিং প্ল্যানিং করা হয়। কিন্তু একটা প্রজেক্টে কাজ করতে গেলে ডিরেক্ট বেনিফিশিয়ারির সাথে পাশাপাশি ইনডাইরেক্ট অনেকগুলো বেনিফিশিয়ারি কাজ করে, তারাও কিন্তু আমাদের বেনিফিশিয়ারি, কিন্তু তারা ডিরেক্টলি ইনভলভ না হলেও তারা আসলে ওই প্রজেক্টের সুবিধা ভোগ করে থাকে। তো এরা এবং ওই টার্গেট গ্রুপ মিলে আসলে ফাইনাল বেনিফিশিয়ারি ক্রিয়েট হয়। তো আমরা যদি এভাবে বলি যে টার্গেট গ্রুপ হলো যারা আমার ডিরেক্ট বেনিফিশিয়ারি, আর ফাইনাল বেনিফিশিয়ারি হলো প্রজেক্টের ইনডাইরেক্ট বেনিফিট যারা পায়, তারা সহ যেটা থাকে সেটা। ধন্যবাদ। আচ্ছা, কামালেরটা শুনলাম। আর কেউ বলতে চান? এখানে আরো পরিষ্কার হতে হবে আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, আর কেউ বলবেন? রেখা? ভাইয়া, জি, না আসলে হচ্ছে আমি ওই আমরা একই রকমই বুঝছি যে টার্গেট গ্রুপ একেবারে কোর কাজ, যাদের জন্য আমরা এই যে কাজটা করব সেটি সরাসরি যাদের উপর ইম্প্যাক্ট করবে। আর ফাইনাল বেনিফিশিয়ারিজ। ফাইনাল বেনিফিশিয়ারিজ হচ্ছে সেটা হচ্ছে মানে সেকেন্ডারি যারা বেনিফিশিয়ারি থাকে, টারশিয়ারি যারা ওকে, বেনিফিশিয়ারি বুঝতে থাকে, এটা পারছি। সম্মিলিত। আমাদের একটু আলোচনা দরকার এটা নিয়ে। ভাই আমি আহ একটু বলবো হ্যাঁ, বলেন। যে টার্গেট গ্রুপ হচ্ছে যে আমি কাদেরকে নিয়ে মূলত কাজ করব, যে যদি আমি সুন্দরবন ডিপেন্ডেন্ট এক্সট্রিম পুয়ার হাউস হোল্ড হয়, তাহলে দেখা যাচ্ছে যে যারা শুধুমাত্র এই নির্ভরশীল সুন্দরবনের উপরে, জি, আমরা ওই বেল্টে আমি কাজ করব, এরাই হচ্ছে আমার টার্গেট গ্রুপ। আর এর মধ্যে থেকে, যে আমি যদি বলি যে আমি এদের মধ্যে থেকে যারা এক্সট্রিম পুয়ার আছে, যে বনের যাচ্ছে রিসোর্স হারভেস্ট করার জন্য, আমি হচ্ছে যে তাদেরকে নিয়ে আমি একটা আহ, এই বেনিফিশিয়ারি সিলেকশন ক্রাইটেরিয়া সেট করব, করে আমার ওই এক্সট্রিম পুয়ার ইনকাম টাম এইগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী যারা যারা আমার ওর মধ্যে পড়বে তারা হচ্ছে আমার বেনিফিশিয়ারি। আর ওভারঅল হচ্ছে সুন্দরবন ডিপেন্ডেন্ট কমিউনিটি হচ্ছে আমার টার্গেট গ্রুপ। ওকে। আর কেউ বলতে চান? নাইলে আমরা একটু এটা নিয়ে ডিসকাশনে যাব। মোর ক্লারিফিকেশন দরকার, কারণ হচ্ছে এই জায়গা পরিষ্কার না হলে আসলেই খুবই মানে অনেক সময় এই জায়গাটা আমরা ঘুলাই ফেলি। খুবই জটিল জায়গা, এবং হচ্ছে এটা অনেক অভিজ্ঞ মানুষ যারা, তারাও এই জায়গাটা আসলে পরিষ্কার করতে পারে না। তো আমরা আজকে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব যতটা পারা যায়। আসলে আমি প্রথমে একটা উদাহরণ দিই আপনাদের, তারপরে আরো উদাহরণ হয়তো আমি এখানে সেট করা আছে সেটাও দেখব। মনে করেন আহ ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হবে, কনসেপ্ট নোট তৈরি করা হচ্ছে। তাহলে টার্গেট গ্রুপ কারা হবে আর বেনিফিশিয়ারিজ কারা হবে? যদি কেউ বলেন। আমি যা বললাম এই স্টেটমেন্টের উপরে বেস করে ভাই আমি বলবো, বলেন।
আমাদের তাহলে টার্গেট গ্রুপ হচ্ছে ছাত্রছাত্রীরা। আর আমি যে কয়টা স্কুলে বা যে কয়জন স্টুডেন্টকে নিয়ে আমি ওই সেবাটি দিচ্ছি বা ওই স্কলারশিপটা দিচ্ছি, তারা হচ্ছে আমার ফাইনাল বেনিফিশিয়ারিজ। আর কেউ? জি ভাইয়া, টার্গেট গ্রুপ হবে এখানে যারা ওই যে আপনি বললেন যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন করা হবে, তাহলে এই জি, উন্নয়নের কাজটি যারা করবেন তারা আমার টার্গেট গ্রুপ। দু একজনের নাম বলেন। যেমন শিক্ষক হতে পারেন, নীতি ঠিক। নির্ধারণ যারা করেন তারা হতে পারেন, তারা আমার টার্গেট গ্রুপ। আর বেনিফিশিয়ারি হিসেবে যারা এই উপকারটা পাচ্ছে, জি, ইম্প্যাক্টটা যাদের উপরে পড়ছে, যেমন স্টুডেন্ট, তারা আমার বেনিফিশিয়ারি। ওকে। আর আর কেউ বলতে চান? ফারুক? ভাই আমি আসলে আপনার বক্তব্যটা শুনতে পারি না, আমার এখানে কারেন্ট চলে গেছিল, ফোনের হ্যাঁ, ইন্টারনেট দিতে আমি দিতে বলেছি মিস করছি। যে মনে করেন একটা প্রজেক্ট কনসেপ্ট নোট সাবমিট করা হবে লেখাপড়া, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান কোয়ালিটি বৃদ্ধির জন্য, ইমপ্রুভমেন্টের জন্য। জি। তাহলে টার্গেট গ্রুপ কারা হবে আর বেনিফিশিয়ারিজ কারা হবে? ভাই টার্গেট গ্রুপ হচ্ছে ওই স্কুল গোয়িং চিলড্রেন, আর বেনিফিশিয়ারি হচ্ছে যে আহ, যারা আসলে পিছায় পড়তেছে, ওদের মধ্যে থেকে যারা পিছায় পড়ছে, যারা আহ, মানে ওই মেইন স্ট্রিম থেকে আসলে ওইভাবে হয়তো বা তাহলে বাড়তি সুযোগ ইমপ্রুভমেন্ট সুবিধা। হবে। ইমপ্রুভমেন্ট করার জন্য কি ছাত্রছাত্রীদের টার্গেট করলে ইমপ্রুভ করবে? ছাত্রছাত্রীরা ইমপ্রুভ করতে পারবে? ওই তো স্টুডেন্ট, টিচার, ম্যানেজমেন্ট কমিটি, এই এই সবার তাহলে ইনভলভমেন্ট দরকার। এইখানে দেখেন, এইখানে বুঝেন বিষয়টা। আমি আরো দু একটা উদাহরণ দেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় হইতে পারে একই গ্রুপ, টার্গেট গ্রুপ এবং হচ্ছে ফাইনাল বেনিফিশিয়ারিজ হতে পারে, কিন্তু আমি যে উদাহরণটা দিলাম এখানে কিন্তু টার্গেট গ্রুপ হবে কারা? এই এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য টার্গেট গ্রুপ হবে টিচার। প্রথম টার্গেট গ্রুপ হবে টিচার, হবে ম্যানেজমেন্ট কমিটি, হবে গার্জিয়ান, হবে তারপরে আর রেলিভেন্ট স্টেক হোল্ডার যারা আছে তারা হবে হচ্ছে কিন্তু আপনার আমার টার্গেট গ্রুপ। কিন্তু ছাত্রছাত্রীদের ওরাও টার্গেট গ্রুপ হইতে পারে এখানে, শুধুমাত্র তাদের যদি কোনো সাপোর্টের জায়গা থাকে, যে তাদের হয়তো কোনো সেশন করা হলো বা ইয়ে করা হলো, তাদের কনসাসনেস, তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য, যে ছাত্রদের পড়াশোনা যে সঠিকভাবে করতে হয় সেই সব জায়গাগুলি যদি হয়, তাহলে তারাও টার্গেট গ্রুপে আসতে পারে। কিন্তু ইন জেনারেলি যদি ইমপ্রুভ করতে হয় এডুকেশনের কোয়ালিটি, তাহলে কিন্তু টার্গেট গ্রুপ, মেন টার্গেট গ্রুপ হবে হচ্ছে টিচার, গার্জিয়ান, ম্যানেজমেন্ট কমিটি এবং রেলিভেন্ট স্টেক হোল্ডার যারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতেছে। আর ফাইনাল বেনিফিশিয়ারিজ তারা কারা হবে? যারা, যাদেরকে আপনারা টার্গেট গ্রুপ হিসাবে তৈরি করলেন, ক্যাপাসিটি বিল্ড করলেন, তারা ডেলিভারি ইফিসিয়েন্টলি করার কারণে এডুকেশনের ইমপ্রুভ হলো কাদের? ছাত্রছাত্রীদের। তাহলে ফাইনাল বেনিফিশিয়ারিজ হচ্ছে ছাত্রছাত্রী। এরকম আরো উদাহরণ, আমি আরেকটা উদাহরণ দেব তাহলে আরো পরিষ্কার হবে। দেখেন এখানে কি করতে হবে? টার্গেট গ্রুপ এন্ড ফাইনাল বেনিফিশিয়ারিজ আর ক্লিয়ারলি ডিফাইন্ড এন্ড স্ট্র্যাটেজিক্যালি চুজেন। এই স্ট্র্যাটেজিক্যালি চুজ করতে হলে কিন্তু আপনার আগে ডিফাইন করা শিখতে হবে। দেয়ার নিড হ্যাভ বিন ক্লিয়ারলি ডিফাইন্ড। তারপরে দি প্রপোজাল অ্যাড্রেস দোজ নিড অ্যাপ্রোপ্রিয়েটলি, হোয়ার দ্য টার্গেট গ্রুপ ডিউলি কনসাল্টেড। হোয়ার দ্য টার্গেট গ্রুপ ডিউলি কনসাল্টেড, এটা প্রশ্নবোধক রাখছি যে যে টার্গেট গ্রুপ যাদেরকে নিয়ে আপনি কাজ করতে চান, যাদের সাথে কাজ করতে চান, তারা কি, তাদের সাথে কনসাল্ট করা হয়েছে কিনা, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এই অংশ লেখার জন্য। এখন আমরা একটু দেখব যে ওই জায়গাটা টার্গেট গ্রুপ কারা, ইউরোপিয়ান কমিশন কিভাবে ডিফাইন করেছে।
সেটা একটু আমরা দেখি, তারপরে আর একটা উদাহরণ দেব, তাইলে আপনাদের আরো পরিষ্কার হয়ে যাবে। Target groups are the group entities who will be directly affected by the project at the project purpose level. আর একটা বলতেছে ফাইনাল বেনিফিশিয়ারিজ as those who will benefit from the project in the long term at the society. এটা কিন্তু ইন জেনারেল, কিন্তু আপনি আপনার যে কনসেপ্ট নোটের আঙ্গিকে তখন চিন্তা করতে হবে যে আপনার টার্গেট গ্রুপ কোনটা আর হচ্ছে ফাইনাল বেনিফিশিয়ারিজ কোনটা। একটা উদাহরণ দেখি আমরা। ফর এক্সাম্পল, প্ল্যানিং টু ক্যারি আউট ট্রেনিং ফর লয়ার্স অ্যান্ড জাজেস ওয়ার্কিং ইন এ স্পেসিফিক কোর্ট। তাহলে এখানে আমরা প্ল্যান করতেছি কি, যে একটা ট্রেনিং করাবো, কাদের? লয়ার্সদের ট্রেনিং করাবো এবং জাজদের ট্রেনিং করাবো, যাতে করে তারা এফিসিয়েন্টলি কোর্টে ভালো বিচার এবং দিতে পারে, যারা ভিকটিম আছে তাদের বিচারটা যাতে সুন্দরভাবে করতে পারে। তাহলে এখানে আসলে টার্গেট গ্রুপ কারা? এখানে আমার টার্গেট কিন্তু হচ্ছে জজ এবং লয়ার, লয়াররা। এরা হচ্ছে আমার টার্গেট গ্রুপ। কিন্তু বেনিফিটটা কারা পাচ্ছে? ভিকটিম। আমরা যারা ভিকটিমরা। হ্যাঁ, ফাইনাল বেনিফিশিয়ারিজ তাহলে কাউন্ট হবে যারা ওই কোর্ট থেকে আসলে নেবে, বিচার পাবে, সঠিক বিচার যারা পাবে তারা হচ্ছে এই ইমপ্রুভ জাস্টিস সিস্টেম থেকে যারা বেনিফিট পাবে, ওই ভিকটিমরা হচ্ছে আমার ফাইনাল বেনিফিশিয়ারিজ। মানে পরিষ্কার হচ্ছে কিনা? কামাল, কামাল মনে হয় কিছু বলতে চাচ্ছেন? আমাদের পরিষ্কার টাইম ভাই, ভাইয়া, বেশি নাই। পরিষ্কার পরিষ্কার আমি পরিষ্কার একটু ভাই। যদি এই জায়গাটা এরকম যদি চিন্তা করি, জি লজিক ফ্রেমের দিক থেকে আপনি যেটা বলতে চাচ্ছেন, জি আমি যদি ধরি একটা ট্রেনিং একটা ইনপুট, তাহলে যদি আমি সেটাকে ইনপুট হিসেবে চিন্তা করি, তাহলে সেটার কমপ্লিট করার ফলে যে উপকৃত হচ্ছে সেটাকেই আমি বেনিফিশিয়ারি ধরতেছি আপনার জি কথা অনুযায়ী। জি জি আচ্ছা, আচ্ছা, এটা ক্লিয়ার। তাহলে আমার কথা না, আউটপুটটাকে এটা আমি, হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মানে ইয়ে চাহিদা। ঠিক আছে ভাইয়া, অসুবিধা নাই। কারণ হ্যাঁ আমরা যখন এটা আইডেন্টিফাই করব, পরবর্তীতে যেন এই মেসেজটা পরিষ্কার থাকে আমাদের কাছে, জি যে আউটপুট যে পাবে, অ্যাকচুয়াল আউটপুটের বেনিফিটটা যে পাচ্ছে, রেজাল্টটাই সে হচ্ছে বেনিফিশিয়ারি। আর ইনপুট লেভেলে যেটা থাকে সেটা হলো আমার টার্গেট, যার সাথে আমি ডিরেক্ট কাজ করতেছি, অর্থাৎ যাকে আমি তৈরি সাপোর্ট করতেছি দিচ্ছি। বা সরাসরি যার সাথে আমি কাজ করব সে হচ্ছে আমার টার্গেট। রাইট। তো সেক্ষেত্রে ভাই আপনি আর প্রথম যেটা বলেছিলেন, এই যে টিচারদের ক্ষেত্রে যেটা উদাহরণ দিলেন, জি সেক্ষেত্রে স্টুডেন্টও তো আমার টার্গেট গ্রুপ হয়। হতে আমি পারে, যদি বলি যে যেমন স্টুডেন্ট, টিচার, প্যারেন্ট, পিটিএ, এরা সবাই আমার টার্গেট গ্রুপ হবে। হতে পারে, কিন্তু হতে ইন দা পারে। লং রান যদি আমি বেনিফিশিয়ারি চিন্তা করি, জি তাহলে আলটিমেটলি এটা আমার স্টুডেন্টই বেনিফিশিয়ারি হচ্ছে, কিন্তু পাশাপাশি যাদের যাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট করতেছে ওটাই আমার বেনিফিশিয়ারি। জি ঠিক আছে ভাই। ওইটা আমি প্রথমে ওই জন্য বলেছি যে একই গ্রুপ কিন্তু দুই জায়গায় আসতে পারে, ঠিক কিন্তু আছে, এটা ক্লিয়ার। প্রজেক্টের ধরনের উপরে নির্ভর করবে। যেমন আমি আর একটা উদাহরণ দিই, তাহলে আপনারা পরিষ্কার হবে। মনে করেন আপনি ফার্মার ক্যাপাসিটি বিল্ড করবেন যাতে করে প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন বাড়ানোর জন্য এবং তারা যাতে সঠিকভাবে প্রোডাক্টগুলির দাম পায় সেই জন্য কাজ করবেন। এই কনসেপ্ট যদি হয়, এখানে টার্গেট গ্রুপ কারা? এখানে আবার টার্গেট বলুন। গ্রুপ কিন্তু দেখেন ফার্মাররা। ফার্মারও আছে, তারপরে মার্কেট অ্যাক্টররা আছে, তারপরে যারা হচ্ছে ফার্মার নিয়ে কাজ করে তারা থাকবে, তারপরে ধরেন হচ্ছে আহ এগুলি হচ্ছে টার্গেট গ্রুপ আমাদের। আবার ফাইনাল বেনিফিশিয়ারিজ কারা? ফাইনাল বেনিফিশিয়ারিজ কিন্তু ফার্মার, আমরা সবাই ফার্মার, farmer। তাই না? কিন্তু যদি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেফটি নিয়ে যদি কাজ করেন, তাহলে ওই প্রোডাক্ট যারা তৈরি করবে
তারা আমাদের টার্গেট গ্রুপ। টার্গেট কিন্তু ফাইনাল বেনিফিশিয়ারিজ কারা? আমরা যারা ব্যবহার করছে ভাইয়া, যারা কনজিউমার, যারা কনজিউমার হবে এবং ফার্মার উভয়ে কিন্তু তখন বেনিফিশিয়ারিজ, ফাইনাল বেনিফিট। ফাইনাল বেনিফিশিয়ারিজ। এই জন্য খেয়াল রাখতে হবে যে প্রজেক্টের ধরনের উপর নির্ভর করবে, ফাইনাল বেনিফিশিয়ারিজও কিন্তু টার্গেট গ্রুপে আসতে পারে। কিন্তু আমাকে সঠিকভাবে ক্যালকুলেশন করে বের করে আনতে হবে যে আমার টার্গেট গ্রুপ কারা, ডাইরেক্ট আমি কাকে কাকে নিয়ে কাজ করব, কোন স্টেক হোল্ডারদের আমি নিয়ে কাজ করব সরাসরি, তাদেরকে আমরা টার্গেট গ্রুপের মধ্যে তালিকাভুক্ত করব। আর একই ওর ভিতরেতে হয়তো একজন আবার ফাইনাল বেনিফিশিয়ারিজেও আসতে পারে, এটা কিন্তু কোনো সমস্যা নাই। এখন পরিষ্কার কিনা? পরিষ্কার ভাইয়া। ওকে, এবার তাহলে আমরা পরের অংশে যাই, আমাদের টাইমও কম, খুব কম সময়। আহ এবার হচ্ছে পার্টিকুলার অ্যাডেড ভ্যালু এলিমেন্টস। এখানে ওরা কিছু কিছু অংশ বলেও দেয়, আমরা আমাদের কনসেপ্টের মধ্যে আসলে পার্টিকুলার ভ্যালু এডেড যে এলিমেন্টস, সেগুলি কি কি এলিমেন্টস আমরা যোগ করব সেগুলি এখানে একটু বলে দেবেন। যেমন হতে পারে জেন্ডার ইকুয়ালিটি বা ইকুয়াল অপরচুনিটি আমরা ক্রিয়েট করতেছি কিনা এই কনসেপ্ট নোটের ইমপ্লিমেন্টেশনের জায়গায়। তারপর নিডস অফ ডিফারেন্টলি অ্যাবল পিপল এ সম্পর্কে কিছু বলবেন কিনা, রাইটস অফ মাইনরিটিস, ইন্ডিজিনাস পিপল। এটা কিন্তু নির্ভর করবে ওই প্রজেক্ট কনসেপ্টের উপর। এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, তাই বলে সবগুলি যে কাভার করতে হবে তা নয়, ওই প্রজেক্টের আঙ্গিকে আমি চিন্তা করে কাভার করব। সেফগার্ডিং ইস্যু আসতে পারে, জব ক্রিয়েশন যদি থাকে সেটা আসতে পারে, মাইগ্রেশন রিডাকশন করার জন্য যদি কিছু থাকে সেটা আসতে পারে, ইনোভেশন, বেস্ট প্র্যাকটিস বা অন্য যে কোনো বিষয় আসতে পারে, যেটা এই কনসেপ্ট পেপারের ভ্যালু অ্যাড করবে। সেই জায়গাগুলি আমরা এখানে হাইলাইট করব। এখানেও প্রায় 5 মার্ক থাকে, কিন্তু এখানে যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন 5-এ 5 পাইতে পারেন, 4.5 পাইতে পারেন। এবার আপনারা সব জানেন, এই বিষয়টা নিয়ে বেশি আলোচনার দরকার নাই, যে আমরা সাস্টেইনেবিলিটি অফ দ্য অ্যাকশন, এই জায়গাটায় আমরা সাধারণত 4টা ডাইমেনশন নিয়ে চিন্তা করি। এইখানেও কিন্তু আমরা কয়েকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার ইফেক্ট অফ দ্য প্রপোজাল। আপনার এই কনসেপ্ট, এই কনসেপ্টটার রেপ্লিকেশনের স্কোপটা কেমন আছে সেইটা কিন্তু আপনি এই জায়গাটায় হাইলাইট করবেন। এক্সটেনশনের সুযোগ কেমন আছে, তাহলে মানে আপনি বিস্তার ঘটানোর কত সুযোগ আছে সেইগুলি একটু হাইলাইট করবেন এখানে। তারপরে ইনফরমেশন শেয়ারিং গুলি কিভাবে হবে, আপনার যদি বেস্ট প্র্যাকটিস হয় বা যে সমস্ত ইয়ে হবে ওয়াইডার কমিউনিটির কাছে কিভাবে ছড়াই দেবেন, তার প্রসেসগুলি এখানে আপনি হাইলাইট করবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জায়গা সেটা হচ্ছে আপনি চিন্তা করেন, এবং সেইটা আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম, we need to explain how sustainability will be secured after completion of the action। এইটা কিন্তু ইন জেনারেলি আমরা 4টা ডাইমেনশন নিয়ে মেকশিওর করতে হয়। 4টা ডাইমেনশনকে যদি আমরা মেকশিওর করতে পারি তাহলেই কিন্তু আফটার কমপ্লিশন অফ দা অ্যাকশন বা প্রজেক্ট এইটা সাস্টেইন করবে। তাহলে একটা হচ্ছে ফাইনান্সিয়াল সাস্টেইনেবিলিটি, যেটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা আগে করেছি সাস্টেইনেবিলিটি পার্টে। একটা ফাইনান্সিয়াল সাস্টেইনেবিলিটি, এখানে হাউ উই আর প্ল্যানিং টু এনশিওর দ্য ফান্ডিং অফ প্রজেক্ট অ্যাক্টিভিটিস আফটার প্রজেক্ট এন্ড। মানে এই প্রজেক্ট শেষ হয়ে গেলে আপনারা নতুন কোনো ফান্ডিং সোর্স আপনারা পাবেন কিনা বা ইয়ে কিভাবে এই রেজ করবেন সেগুলির একটু আঙ্গিক দিতে পারেন। ফান্ড রেজিং ইফোর্টটা কিভাবে হবে সেটা একটু হাইলাইট করতে পারেন। তারপরে এই সোর্স ফান্ড দিয়ে কিভাবে আসলে অপারেশন মেইনটেনেন্স কস্ট মিট আপ করবেন,
সেই সব জায়গাগুলি কোনো ইন্টারনাল মেকানিজম আপনারা গ্রুপ বেস মেকানিজম ডেভেলপ করবেন কিনা সেটাও একটু হাইলাইট এখানে করতে পারেন, যা নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে। ইনস্টিটিউশনাল লেভেল সাস্টেইনেবিলিটি কিভাবে আসবে সেসব বিষয় এখানে আপনারা হাইলাইট করবেন। পলিসি লেভেলের থার্ড যে ডাইমেনশন, পলিসি লেভেলের যদি কোনো ইম্প্যাক্ট থাকে এবং সেটায় যদি কোনো ইমপ্রুভমেন্ট আসে, পলিসিতে ইমপ্রুভমেন্ট, কোড অফ কন্ডাক্টে, তারপর লেজিসলেশনের যদি কোনো মেথডসে কোনো যদি ইমপ্রুভমেন্ট আসে, সেসব জায়গাগুলি হাইলাইট করবেন। আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্টাল, এখানে নেগেটিভ বা পজিটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নিয়ে একটু আলোচনা করতে হবে। বিশেষ করে যদি এগ্রিকালচার রিলেটেড প্রজেক্ট হয় তাহলে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, তবে সেইটাকে অ্যাড্রেস করার জন্য আপনি কি কি মেজার নেবেন সেইটা এখানে হাইলাইট করবেন। যেমন হইতে পারে যে ইনডিসক্রিমিনেটলি যদি ফার্টিলাইজার এবং কেমিক্যাল ফার্টিলাইজার এবং ইনসেকটিসাইড, পেস্টিসাইড ব্যবহার করেন, তাহলে কিন্তু আমরা সমস্যা দেখা দেবে, কি বলে হচ্ছে এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন হতে পারে। সেইটার জন্য আপনারা যে অর্গানিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহারের প্রমোশন করবেন, সেইটা আপনি যদি বলে দেন তাহলে তারা বুঝতে পারবে যে এনভায়রনমেন্ট নিয়ে সাস্টেইনেবিলিটি আপনাদের মাথায় আছে। এবার লাস্ট যেটা হচ্ছে ইভ্যালুয়েশন গ্রিড নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম। সেখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আমরা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া আছে। টাইম যেহেতু বেশি নাই, আমাদের রেখা আপনি তৈরি থাকেন, যে কোনো সময় কিন্তু আমাদের মনে হয় নিয়ে যাবে 55-তে শেষ, তো আর কয় মিনিট আছে? 10 মিনিট। তো আমরা শেষের দিকে চলে আসছি অবশ্য। আমি ওয়াদুদ ভাইয়ের কাছে যাব, তার আগে আমরা ইভ্যালুয়েশন যারা করবেন তারা কিভাবে ইভ্যালুয়েশন করে তার একটা জায়গা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা ইউরোপিয়ান ইউনিয়নের যখন কনসেপ্ট নোট ইভ্যালুয়েশন করেন এই গ্রিডটা ফলো করেন, তাহলে 1.1-এ দেখেন হাউ রেলিভেন্ট ইজ দ্য প্রপোজাল টু দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রায়োরিটিস অফ দ্য কল ফর প্রপোজাল। এইখানে 10 মার্ক দেওয়া থাকে, 30 মার্কের মধ্যে 10 মার্কই কিন্তু এইটুকে। তারপরে 1.2-তে দেখেন হাউ রেলিভেন্ট টু দ্য পার্টিকুলার নিডস অ্যান্ড কনস্ট্রেইন্ট অফ দ্য টার্গেট কান্ট্রি। আমরা যেগুলি লিখেছি সেইগুলির জায়গা কিন্তু দেখেন এখানে 10 মার্ক। তারপরে ক্লিয়ারলি ডিফাইন and strategically chosen are those involved final beneficiaries target groups, এখানে 5 মার্ক আমি বলেছিলাম, দেখেন এই যে 5 মার্ক আছে। তারপরে does proposal contain specific value added elements, যদি আপনারা এই যে হাইলাইট করতে পারেন এখানে 5 আছে, এই 5-এর মধ্যে 4-5 পেতে পারেন। তারপরে দ্বিতীয় অংশ ডিজাইন অফ দ্য অ্যাকশনে কিন্তু আমরা 20 মার্ক, এই 20 মার্কের যে হাউ কোহেরেন্ট ইজ দ্য ওভারঅল ডিজাইন অফ দ্য অ্যাকশন যেটায় 10 মার্ক আছে, এবং ইজ দ্য অ্যাকশন ফিজিবল অ্যান্ড কনসিস্টেন্ট ইন রিলেশন টু দ্য অবজেক্টিভ অ্যান্ড এক্সপেক্টেড রেজাল্ট, এখানে আছে 10 মার্ক। অর্থাৎ আমরা যেভাবে আসলে একটা কনসেপ্ট নোটের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে লিখতে হবে যেটা আমরা আলোচনা করেছি, সেইভাবেই কিন্তু আমরা এখানে উপস্থাপন করা আছে। এবং সেই কারণেই আমি কিন্তু একটা জায়গায় বলেছিলাম যে কনসেপ্ট নোট যখন আপনারা লিখবেন, লেখার আগে এই আপনাদের যে সার্কুলার, সেই সার্কুলার দেওয়া থাকবে যে ইভ্যালুয়েশন গ্রিডটা কি, কিভাবে তারা ইভ্যালুয়েশন করবে কনসেপ্ট নোট, সেই গ্রিডটা আগে দেখে নিতে হবে যে ওই গ্রিডে কিসে কত মার্ক আছে। যে সমস্ত জায়গায় মার্ক বেশি আছে সেই সব জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাগুলি সুন্দরভাবে উপস্থাপন যাতে আপনারা করতে পারেন সেই জায়গা খেয়াল রাখতে হবে। আমার পক্ষ থেকে মোটামুটি আমরা একবারে শেষ পর্যায়ে, আজকে শুধু থিওরিটিক্যাল আলোচনা হলো।
কালকে অর্থাৎ আগামী সেশন যখন হবে তখন কিন্তু আমরা একটা তৈরি করার চেষ্টা করব। এবং প্রশ্ন উত্তরও আজকে হয়তো সব কমপ্লিট হবে না। প্রথম পরবর্তী সেশনে আমরা প্রশ্ন উত্তর নিয়ে প্রথমে একটু ডিসকাশন করে তারপরে আপনাদের গ্রুপে ডিসকাশনে দেব যে আপনারা একটা কিন্তু প্রজেক্ট কনসেপ্ট নোট তৈরি করতে হবে। সেই কনসেপ্ট নোট আপনারা যাতে তৈরি করতে পারেন সেই জন্য গ্রুপ ওয়ার্ক করা হবে আগামী সেশনে। এবং সেইটার প্রথমে আগে আমরা একটু দেখব যে আহ দু একটা প্রশ্ন আমরা যতক্ষণ সময় পাই দু একটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারি। জি ওয়াদুদ আহ, ভাই অনেক সময় হাত না উঠাইছেন। না না হ্যাঁ ভাই, রফিক ভাই ধন্যবাদ ভাই, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আপনার এত ডিপলি তো এভাবে কোনো সময় চিন্তা করি নাই, বুঝিও নাই, জানতেও চাই নাই। কনসেপ্টের সম্বন্ধে শুনছি, দেখছি, একটা খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম ভাই। আর আপনি তো সবসময় সুন্দর বলেন, মানে উপস্থাপক হিসাবে সুন্দর ভালো জানি তো। তো ভাই রাত্র ভাই পুরো 2টা বাজে গেছে, আমি একটু ভাই রিলিজ হতে চাই, শুতে চাই ভাই, এই জন্য থ্যাংক আর ইউ কি। ভাই, আপনি কানাডার থেকে জয়েন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।